তাহলে আজকে আমরা শুরু করছি মোশন অফ প্রজেক্টাইল বা প্রাসের গতি। তাহলে এটাকে বলবো আমরা সিম্পল প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, তো প্রজেক্টাইল মোশন মানেটা কি? যদি এর ডেফিনিশন চাওয়া হয়, বলা হয় যে যদি একটা কোনো পার্টিকলকে কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে কি করা হয়, গ্র্যাভিটির আন্ডারে কোনো একটা দিকে হরাইজন্টালি ছুড়ে দেওয়া হয়। A body thrown with some initial velocity and then allowed to move under the action of gravity alone, ঠিক আছে, then this motion can be called as projectile motion. তাহলে তুমি কি করলে, হাতে একটা ঢিল নিলে, ঠিক আছে, হাতে একটা ঢিল নিয়ে সেই ঢিলটাকে এরকমভাবে ছুড়ে দিলে। এই যে ঢিলটাকে আকাশের দিকে এভাবে ছুড়ে দিচ্ছ, তার ফলে যে মোশনটা পাবে আন্ডার গ্র্যাভিটি, কথাটা মাথায় লিখবে, আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটির আন্ডারে সেই মোশনটা হবে উইথ সার্টেন অ্যাঙ্গেল। কার সঙ্গে? হরাইজন্টাল বা ভূমির সঙ্গে একটা অ্যাঙ্গেল করে তুমি কি করলে, সেটাকে কি করবে, ছুড়ে দিলে। সো দিস ক্যান বি কল্ড অ্যাজ প্রজেক্টাইল মোশন। এবং এর পাথটা কেমন হবে? এর পাথটা অবশ্যই হতে হবে একটা প্যারাবোলা। যখন পড়াবো তখন তুমি বুঝবে দ্য পাথ শুড বি আ প্যারাবোলা। তাহলে এই রকম কিছু ক্রাইটেরিয়া থাকলে দ্য মোশন উই ক্যান সে আ প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল কি হতে পারে? একটা এক্সাম্পল, তো যদি কতগুলো এক্সাম্পল নিয়ে আমরা প্রজেক্টাইল মোশনের, নাম্বার ওয়ান এক্সাম্পল ক্যান বি সেইড অ্যাজ আ বম্ব থ্রোন। একটা বমকে যদি তুমি আকাশ থেকে ছুড়ে দাও, ঠিক আছে, ফ্রম হেলিকপ্টার, হেলিকপ্টার থেকে যদি একটা বম ছুড়ো, তাই না, হেলিকপ্টার থেকে একটা যদি বম ছোড়ো বা একটা এরোপ্লেন থেকে তুমি যদি বম ছোড়ো, তাহলে ইট ক্যান বি এ প্রজেক্টাইল মোশন। তোমরা যদি খেলা দেখো, জ্যাভেলিন থ্রো বলে একটা খেলা হয়, তাই না, জ্যাভেলিন থ্রো, শর্ট পাট, ঠিক আছে, ক্রিকেট বল থ্রোয়িং। সো জ্যাভেলিন, ঠিক আছে, ক্রিকেট বল থ্রো এটসেট্রা, এই সমস্ত মোশনগুলোকে আমরা কি বলতে পারি? প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, 3 নম্বর, ক্রিকেট বল হিট বাই ব্যাট। ঠিক আছে, কোন দিকে ছুটবে বা ক্রিকেটে মারবে? যখন 6 মারে, নাকি 6, যখন 6 মারে 6, সে 6 মারার সময় যে মোশনটা হয় সেটাকে বলবো আমরা কি? ঠিক আছে, প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, তাহলে দেখো ভার্টিক্যাল মোশন আর প্রজেক্টাইল মোশনের মধ্যে তফাৎটা কি? সো ইফ ইউ ক্যান কনসিডার আ মোশন অ্যাজ ভার্টিক্যাল মোশন, তাহলে তোমাকে কি করতে হবে? উল্লম্বভাবে সোজা উপরের দিকে ছুটতে হবে। ইউ হ্যাভ এ বল, আর তুমি কি করলে? ভার্টিক্যালি আপওয়ার্ড, সোজা উপরের দিকে ছুড়ে দিলে, তাই না, এটাকে বলবো আমরা কি? ভার্টিক্যাল মোশন। দিস মোশন ক্যান বি কল্ড অ্যাজ ভার্টিক্যাল মোশন, তাই না। এবার এই ভার্টিক্যাল মোশনের জন্য কি হবে? ক্লিয়ার হয়েছে? পার্টিকেলটা আবার সেই পথেই আসবে বা সামান্য পরিমাণ এরকম একটা পাথ ফলো করবে, দিয়ে এরকমভাবে আসবে। আর যদি মোশন অফ প্রজেক্টাইল বলা হয়, সো মোশন অফ প্রজেক্টাইলে কি হবে? তুমি পার্টিকেলটাকে এরকমভাবে ছুড়লে, তার ফলে পার্টিকেলটা এরকম একটা পাথ ফলো করলো। সো ভাবো এইরকম একটা পাথ ফলো করে না, লাইক ক্রিকেট বল, যেমন একটা এক্সাম্পল দিলাম আমি, শর্ট পাট, জ্যাভেলিন থ্রো, ক্রিকেট ব্যাটের সাহায্যে যখন ক্রিকেট বলকে আমরা মারবো, তাহলে এই সমস্ত মোশন আমরা সেক্ষেত্রে দেখবো, তাই না। সো প্রজেক্টাইল মোশনের গুরুত্ব কি? না, তো অনেক গুরুত্ব আছে প্রজেক্টাইল মোশনের। তোমার ধরো এখানে একটা দেওয়াল আছে, তাই না, যে কারোর সঙ্গে তুমি দেওয়াল টপকে দেখা করতে যাবে, ঠিক আছে, দেওয়াল টপকে কারোর সঙ্গে দেখা করতে হবে, কার সঙ্গে যাবে আর বললাম না, কারোর সঙ্গে দেখা করতে যাবে, ঠিক আছে। দেওয়াল টপকে দেখা করতে গেলে এখানে তোমায় কি করতে হবে? ফিজিক্সের ইলাস্টিসিটি কাজে লাগাতে হবে। যেমন ধরো গুলটি বোঝো, এরকম করে ইউ এর মতো থাকে, এখানে দুটো রাবার ব্যান্ড থাকে, দিয়ে এই জায়গাটা কি থাকে? ঢেল বাঁধা থাকে, নাকি দিয়ে টানা হয়, দিয়ে ছেড়ে দিলে ঢিলটা এদিকে চলে যায়, তাই না। তো এখানে সেরকম তোমাকে কি রাখতে হবে? সেই রকম একটা গুলটি সিস্টেম রাখতে হবে। আমাদের বাংলায় তো পাতি ভালতায় ভাষায় সেটাকে বলা হয় কি? গুলটি। ঠিক আছে, তোমাদের হ্যাঁ ক্যাটি, হিন্দিতে বলা হয় কেটি, কেটি, যাই হোক। তো এই গুলটি সিস্টেম তোমাকে রাখতে হবে, একটা বড় ইউ রাখতে হবে, তাই না, এরকম বড় একটা ইউ রাখতে হবে এরকম করে গাছের মাঝে। এবং তোমাকে কি করতে হবে? রাবার ব্যান্ড বেঁধে এই জায়গাটায় বসে থাকতে হবে। এবং কতটা ইনিশিয়াল ভেলোসিটি দিলে তুমি এইখান থেকে টপকে ঠিক পরের বাড়ির ছাদে গিয়ে পড়বে, সেটা তাহলে প্রজেক্টাইল মোশনের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এই মোশনটা আমরা জানলে পরে এখানে সেই বন্ধুটাকে বলতে পারবো, যদি এই ভেলোসিটি দিয়ে আমাকে ছুড়বি, তাছাড়া বেশি করলে পরে এই বাড়ির ছাদের বদলে পরের বাড়ির ছাদে যাব, তাহলে কি হয়ে যাবে? মেরে হাড়গোড় পিঠ যা আছে সব, যেখানে যা হাড় আছে সব ভেঙে দেবে, তাই না। তাহলে এই প্রজেক্টাইল মোশন আমাদের জানা অবশ্যই একটা গুরুত্ব আছে, ঠিক আছে, অবভিয়াসলি দের ইজ সাম, ঠিক আছে।
তাহলে এই প্রজেক্টাইল মোশনের আমরা কিভাবে ছুড়লে তাকে পাবো? আমরা কি সবসময় হরাইজন্টাল মোশন যদি সোজাসুজি ছুড়ে দিই তাহলে সেইটাকে প্রজেক্টাইল মোশন বলতে পারি? ফর অ্যান এক্সাম্পল, তুমি কি করলে একটা বলকে সোজাসুজি এইভাবে ছুড়ে দিলে, ক্যান ইট বি এ হরাইজন্টাল মোশন? ক্যান ইট বি এ প্রজেক্টাইল মোশন? হ্যাঁ, হতে পারে। যদি তোমার কি থাকে, তুমি একটা মনুমেন্টের ওপর বসে থাকো, তুমি যদি একটা মনুমেন্টের ওপর বসে আছো, এই মনুমেন্টের ওপর বসে থেকে তুমি কি করছো, একটা বলকে ছুড়ে দিলে, তাহলে এই বলটাকে যখন তুমি এই মনুমেন্টের উপর থেকে ছুড়ে দিলে, তাহলে বলটা কি করবে, একটা প্যারাবোলিক পাথ ফলো করবে লাইক দিস। সো ইট ক্যান বি আ প্রজেক্টাইল মোশন। আর কি হতে পারে, তুমি গ্রাউন্ডে বসে আছো, গ্রাউন্ডে বসে থাকাকালীন তুমি ভার্টিক্যালি নয়, ভার্টিক্যালের সঙ্গে সাম কাইন্ড অফ অ্যাঙ্গেল করে তুমি যদি আপওয়ার্ড কোনো একটা বল বা কোনো কিছু পার্টিকেলকে ছুড়ে দাও, সো দিস বোথ কেসেস ক্যান বি পারফর্মিং অ্যাজ প্রজেক্টাইল মোশন। তাহলে এই দুটো ভাবে আমরা প্রজেক্টাইল মোশনকে ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে এই প্রজেক্টাইল মোশনের মধ্যে অ্যাকচুয়ালি দুটো মোশন একত্রে আছে, ঠিক আছে, যদি খুব ভালো করে দেখো। সো ইফ ইউ লুক অ্যাট দিস পয়েন্ট, এই পয়েন্টে যদি তুমি দেখো, বা এই পয়েন্টে যদি তুমি দেখো, সে দিস পয়েন্ট ইজ সি পয়েন্ট, সি পয়েন্টে যদি দেখো, তাহলে অ্যাকচুয়ালি এখানে ডিরেকশন যদি আমরা দেখি, তাহলে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট আমরা পেতে পারি ভেক্টরে, তাই না? ভেলোসিটি ভেক্টর অ্যাকচুয়ালি এদিকে কাজ করছে, তাহলে এখানে দুটো কম্পোনেন্ট আমরা পেতে পারি লাইক দিস। সো দিস কম্পোনেন্ট ভেলোসিটির, এই কম্পোনেন্টটাকে আমরা বলবো ভি হরাইজন্টাল, ভি হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটাকে বলবো ভি ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে, ভার্টিক্যাল। কেন ভার্টিক্যাল বলছি, কারণ সেটা উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে একটা পার্ট আমার উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে, আর একটা পার্ট উল্লম্বভাবে উপরের দিকে, হরাইজন্টাল বরাবর কাজ করছে, কারণ এই দিকটা ভূমি। সো আমরা যে কোনো মোশনে বা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা দুই রকম গল্প পেতে পারি, ঠিক আছে, একটা হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে, এই দুটোই। এবং এই দুটো মিলেই অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি করছে, এরকম দুটো দুটো করে ভেলোসিটি কম্পোনেন্ট কাজ করে আমার টোটাল যে প্রজেক্টাইল মোশন বা পাথ ক্রিয়েট করছে একটা প্যারাবোলা, সেটা একদম পুরোপুরি এই দুটো ভেক্টর বা দুটো ভেলোসিটির কম্পোনেন্ট নিয়ে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো পার্টিকেলকে যখন প্রজেক্টাইল মোশনের আন্ডারে ফেলবো, তার মানে এটা বুঝবো যে তার কাছে বা তাকে হরাইজন্টাল বা ভূমির সাপেক্ষে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে ছড়বো। কোন দিকে না, তো উইথ সাম অ্যাঙ্গেল থিটা, কোন দিকে ছড়বো, আপওয়ার্ড, ওপরের দিকে। সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেলে সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশন, সেটা হয়ে যাচ্ছে ভার্টিক্যাল মোশন। আমরা সেটাকে নেব না, কেন নেব না সেটা আমরা পরে ব্যাখ্যা করছি, যে থিটা 90 ডিগ্রি হয়ে গেলে কি হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কাকে বলা হয়? অ্যাঙ্গেল অফ প্রজেকশন, সো অ্যাঙ্গেল অফ প্রজেকশন মিনস, ধরো তোমার কাছে একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, ঠিক আছে, ইউ হ্যাভ আ ফ্রেম অফ রেফারেন্স। কেমন ফ্রেম অফ রেফারেন্স? সাপোজ তোমার কাছে এরকম একটা গল্প আছে, ঠিক আছে, এই এবার তুমি কি করলে, একটা কোনো পার্টিকলকে তুমি কি করলে, এরকমভাবে ছুড়লে, সাপোজ এরকমভাবে ছুড়লে ইনিশিয়ালি, তাহলে এই ইনিশিয়ালি এই পার্টিকেলটাকে এইভাবে ছুড়লে, এটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করছে, দিস ইজ কল্ড ইয়োর অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সো হরাইজন্টাল মানে ভূমির সঙ্গে যখন ওই পার্টিকেলটাকে আমি ছুড়লাম ওপরের দিকে উইথ সার্টেন অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেলের সাহায্যে, সো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন। সো অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা পেলাম। হোয়াট ইজ ভেলোসিটি অফ প্রজেকশন? দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য বডি ইজ প্রজেক্টেড। তাহলে এখানে দেখো সাম কাইন্ড অফ ভেলোসিটি দিয়ে আমি পার্টিকেলটাকে এদিকে ছুড়েছিলাম, ঠিক আছে, তাহলে এই ভেলোসিটিটাকে আমি বলবো কি, ভেলোসিটি অফ প্রজেকশন। ভেলোসিটি অফ প্রজেকশন, কতটা ভেলোসিটি নিয়ে কোনো একটা পার্টিকেলকে ছুড়লাম। রেঞ্জ কাকে বলবো না, দেখো এই পার্টিকেলটাকে যখন তুমি ছুড়লে, তাহলে পার্টিকেলটা সাম হয় এরকম করে গিয়ে এখানে ধরে এসে পড়ে গেল, তাহলে এখানে, ঠিক আছে, এখানে এসে পড়লো, তাহলে পার্টিকেলটা ও থেকে সাপোজ আর পজিশন পর্যন্ত গেল, সো দিস ইজ কল্ড রেঞ্জ। সো ও আর ক্যান বি কল্ড অ্যাজ রেঞ্জ, অ্যাজ রেঞ্জ। রেঞ্জ মিনস পাল্লা, কত দূর পর্যন্ত সে গেছে, পাল্লা কত দূর পর্যন্ত সে গেছে। দেখো হরাইজন্টালি সে ও থেকে আর গেছে, এইটা পাথ ট্রাভার্স, কিন্তু আমার তো রেঞ্জ এটা নয়। রেঞ্জ কি না, তো হরাইজন্টালি বা ভূমির মধ্যে তুমি কত দূর পাঠাবে। এবার দেখো ও থেকে আর পর্যন্ত পার্টিকেলটা গেছে ভায়া পয়েন্ট এ, তার মানে একটা ও এ আর কার্ভ সে ফর্ম করেছে, ও এ আর কার্ভ ফর্ম করেছে।
তাহলে এই ওয়েয়ার কার্ভটাকে আমরা কি বলতে পারি? ট্রাজেক্টরি। ঠিক আছে, ট্রাজেক্টরি মানে কি? তার পাথ, কোন কোন পথ দিয়ে এসে গেছে। যেমন তোমার ট্রাজেক্টরি, তুমি ধরো কোচিংয়ে পড়তে এসছো, কোন পথ দিয়ে এসছো, তাই না? অনেক রকম গলিগালা আছে, তো তুমি যে কোনো একটা পাথ দিয়ে আসছো, সো দ্যাট উইল বি ইয়োর ট্রাজেক্টরি। সো এটা হচ্ছে কি? মোশন অফ প্রজেক্টাইল মোশনের ট্রাজেক্টরি। নাও টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট কনসেপ্টটা কি? উড্ডয়নকাল, কতটা পর্যন্ত সে উড়েছে মানে আকাশে ছিল, তাই না? তার মানে ও থেকে শুরু করে আর পর্যন্ত আসার মুহূর্তের আগে মুহূর্ত পর্যন্ত সে কি করেছে? আকাশে ভাসমান অবস্থায় ছিল। সো দিস ক্যান বি টাইম অফ ফ্লাইট। সো টাইম অফ ফ্লাইট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য প্রজেক্টাইল ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ প্রজেকশন অ্যান্টিল ইট স্ট্রাইকস দ্য গ্রাউন্ড। গ্রাউন্ডে স্ট্রাইক করার আগের মুহূর্ত পর্যন্ত এবং যখন তাকে ছোড়া হলো ইনিশিয়াল পজিশন থেকে, তার মধ্যে সে যতটা টাইম বাতাসে ভেসেছিল, দ্যাটস কল্ড টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, এবার ধরো আমি যদি একটা সিম্পল কনসেপ্ট চুজ করি মোশন অফ প্রজেক্টাইলটাকে বোঝানোর, ঠিক আছে? তো সাপোজ ধরো তোমার ক্ষেত্রে যদি আমি একটা মোশন অফ প্রজেক্টাইল নিয়ে আলোচনা করার কথা বলি, তাহলে সাপোজ এটা হচ্ছে কোনো একটা মনুমেন্টের চূড়া, যে কোনো একটা মনুমেন্ট, সাপোজ আমি মনুমেন্টটা এঁকেই নিই, ঠিক আছে? এটা একটা কোনো মনুমেন্ট, আর এটা হচ্ছে তার হরাইজন্টাল জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে সিম্পল এটা হচ্ছে একটা মনুমেন্ট, ঠিক আছে? মনুমেন্ট। এবার মনুমেন্টের মাথার উপর কেউ বসে আছে, ঠিক আছে? মনুমেন্টের মাথার চূড়ার উপর কেউ বসে আছে, এবং সে কি করলো? এইখান থেকে একটা পার্টিকেলকে সোজা ছুড়ে দিল। সো একটা পার্টিকেলকে সে কি করলো? এই দিক দিয়ে সোজা ছুড়ে দিল, এই ডিরেকশনে ছুড়ে দিল। এবার যখনই সে এই ডিরেকশনে ছুড়লো পার্টিকেলটাকে, তাহলে এইটা তো তার হচ্ছে ভেলোসিটি ইউ, এই ডিরেকশনে তাকে ছুড়লো, ভালো করে বোঝো। কিন্তু যখনই সে হাওয়ায় এলো এই মুহূর্তে, সাপোজ দিস পজিশন, যখনই সে এই পজিশনে এলো, তখনই তার কাছে জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করতে আরম্ভ করে দিয়েছে। তার মানে তার কাছে স্মল জি অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে, তাই না? এই জায়গাটায় জি কাজ করতে, তার মানে তার মোশনটা এত দূর এখানে সোজাসুজি আসবেই না, সামহাও নিচের দিকে বেঁকে যাবে। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। ধরো সে পৌঁছালো এই জায়গাটায়, বি পয়েন্টে সে পৌঁছালো, ঠিক আছে? দিয়ে সে পার্টিকেলটা ভায়া ট্রাভার্স করলো এইভাবে। তাহলে তার আমি প্রজেকশন বা ট্রাজেক্টরিটা কিভাবে আঁকতে পারি? আমরা ট্রাজেক্টরিটা মোটামুটি এইভাবে আঁকতে পারি, তাই না? এইটা হচ্ছে তার ট্রাজেক্টরি আমরা বলতে পারি, ঠিক আছে? একটু টেরা বাঁকা হলো, কনসিডার করো। তাহলে যদি ইন্টারসেকশনের ইনিশিয়াল পজিশনটাকে ভাবি আমি এক্ষেত্রে ইউ ভেক্টরের ক্ষেত্রে, ধরো তার নিচের দিকে ভেলোসিটি কাজ করছিল u1 একদম ইনিশিয়াল পজিশনে, এ পজিশন, আর হরাইজন্টালি, এটা হরাইজন্টাল, তো বারবার বলছি শুনে নেবে, এটা হরাইজন্টাল দিক নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? হরাইজন্টাল। আর এই দিকটা কি হচ্ছে? নিচের দিক মানে ভার্টিক্যাল, এই দিকটা কাজ করছে ভার্টিক্যাল, ঠিক আছে? তাহলে হরাইজন্টাল বরাবর ইউ কাজ করছিল এ পজিশনে। এবার ভার্টিক্যাল বরাবর এই জায়গাটায় যখন আমি টোটাল ভেলোসিটিটাই তার আমি হরাইজন্টাল বরাবর দিয়েছি, তাহলে তার কি ভার্টিক্যাল বরাবর কোনো মোশন থাকবে? আমি পুরো ফোর্সটাই তো দিয়েছি, বা পুরো যে বল দরকার আমার সবটাই দিয়েছি আমি হরাইজন্টাল বরাবর। তার মানে এখানে তোমার u1টা কত হবে বাবা? সিম্পল 0। সো ইন দ্যাট কেস ইউ ক্যান রাইট u1 ইকুয়াল টু 0, মানে এখানে ভার্টিক্যাল মোশন তুমি পাবে না। সিমিলারলি তুমি ধরো এই পজিশনে এলে, সি পজিশনে এলে, সাপোজ ইউ আর এখানে সি, তাহলে সিতে তোমার দুটো ভেলোসিটি কাজ করবে, একটা এই দিক বরাবর কাজ করবে, একটা এই দিক বরাবর, তবে তো পার্টিকেলটা এই দিক বরাবর যাবে, তাই না? লজিকটা বোঝার চেষ্টা করো। তাহলে হরাইজন্টাল বরাবর যদি ইউ থাকে, এখানে ধরলাম ভার্টিক্যাল u2। সিমিলারলি ধরো ডি পজিশনে যখন এলো, ডি পজিশনে কি কাজ করছে? তার u3 এদিক বরাবর কাজ করছে, ধরো সরি u3টা এদিক বরাবর কাজ করছে, আর এই দিক বরাবর কাজ করছে ইউ। সো এইটা হচ্ছে আমার ট্রাজেক্টরি, অ্যান্ড ফাইনালি সে বি পয়েন্টে এসে পৌঁছালো, ঠিক আছে? তাহলে এইরকমভাবে আমি গল্পটা ধরলাম। যদি কেস নাম্বার 1 বা এখানে 1 নম্বর অবজারভেশন নিই, দেখো ইউনিফর্ম ভেলোসিটি কোথায় হয়েছে? তুমি বলতে পারবে ইউনিফর্ম ভেলোসিটি প্রজেক্ট করা হয়েছে অ্যাকর্ডিং টু হরাইজন্টাল ডিরেকশন, ও এক্স বরাবর, এদিকে সাপোজ এক্স নিলাম আমি এদিকটা, তাহলে ও এক্স বরাবর হরাইজন্টাল মানে কি? তুমি যদি ভালো করে চুজ করো ইউ ইউ ইউ, দেখো এই ভেলোসিটিগুলো বরাবরই হরাইজন্টাল বরাবর একইভাবে কাজ করেছে। তাহলে আমি বলতে পারি ও এক্স বরাবর কি কাজ করছে? হরাইজন্টালে ইউনিফর্ম ভেলোসিটি ছিল, ইউনিফর্ম ভেলোসিটি। লজিকটা ক্লিয়ার এই জায়গাটা? নাম্বার 2 যদি ভাবি আমরা,
তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি ভাবো, ভার্টিক্যাল ভেলোসিটি যদি তুমি কনসিডার করো এক্ষেত্রে দেখো ভার্টিক্যাল ভেলোসিটি তাতে কি হতে পারে, ভার্টিক্যাল ভেলোসিটি নন ইউনিফর্ম। কেন নন ইউনিফর্ম? কারণ তোমার ভেলোসিটি দেখো আস্তে আস্তে যেমন হারে কমার কথা সেই হারে কমেনি। তোমার যদি একটা স্ট্রেট লাইন যেত তাহলে তুমি এটাকে ইউনিফর্ম বলতে পারতে, ঠিক আছে। তাহলে এটা যদি একটা টপ অফ এ টাওয়ার থেকে কোনো একটা বডিকে প্রজেক্ট করা হয়, কোনো একটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করা হয়, তাহলে তার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা এখানে মোটামুটি ব্যাখ্যা করলাম। তাহলে এবার দেখো যে কোনো মুহূর্তে এই দুটো ভেলোসিটি মিলে তার যে কোনো জায়গায় লব্ধি ভেলোসিটিটাকে তৈরি করবে। সো যে কোনো মুহূর্তে যদি তুমি ধরো সি পজিশনে তার যদি অ্যাকচুয়াল ভেলোসিটি দেখো তাহলে কত হবে, √u² প্লাস u2², তাই না? এটা তো কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দুটো ভেক্টর কাজ করে তাহলে তাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি কত হয় স্যার, না তো u² প্লাস u2²। এটা হচ্ছে সিম্পল গল্প, তাই না? তাহলে দেখো আমরা মনুমেন্টের ওপর থেকে যখন কোনো একটা পার্টিকেলকে ছুড়লাম তখন তার গল্পগুলো কি কি হলো সেটা বুঝলাম। তাহলে এবার পরপর যে পার্টগুলো আমরা পড়ছিলাম কি কি, না তো দেখো এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ভেলোসিটি, পাথ, এগুলো সব যেমন জানছিলাম এখানে সবগুলো এবার জানার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে প্রথমে আসি পাথ অফ এ প্রজেক্টাইল, যে পাথ আমি কি করে ডিটারমাইন করব, ঠিক আছে। এটা নিচে লিখি, পাথ অফ এ প্রজেক্টাইল, পাথ অফ আ প্রজেক্টাইল, একটা প্রক্ষেপকের পাথ কেমন হবে, ঠিক আছে। তো ধরো যে কোনো একটা পার্টিকেলের ইনস্ট্যান্ট বা পজিশন ছিল সি পয়েন্টে, ঠিক আছে, যেমন আগের ছবিটা, ঠিক আছে। সি পজিশনে ইনস্ট্যান্ট ছিল কোনো একটা জায়গায়, ঠিক আছে, এবং সে কি করলো, ঠিক আছে, এ থেকে তাকে ছোড়া হয়েছে। তার মানে এ থেকে সে সি পজিশনে এসছে এবং তাতে তার টাইম লেগেছে টি, ঠিক আছে। তাহলে লেট আস কনসিডার, আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম, যে এ থেকে সিতে পৌঁছাতে টাইম কত লেগেছে, টাইম লেগেছে টি। ভালো করে বুঝবে, এ থেকে সিতে টাইম লেগেছে টি। তো এই টাইমে যে ভার্টিক্যাল ডিস্টেন্স গেছে এ থেকে সিতে, ভার্টিক্যাল ডিস্টেন্স যতটা গেছে সেই ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে আমি ধরলাম কত, এস, মানে তুমি ওয়াই ধরে নাও, হোয়াট এভার, এস বা ওয়াই তুমি যা ধরবে ধরে নাও, এস ওয়াই যা ধরবে তুমি ধরে নাও, ঠিক আছে। তাহলে টি টাইমে সে এস পথ গেছে কোন দিকটাতে, ভার্টিক্যাল বাবা, এই নিচের দিকে নাকি, এই নিচের পাথটা সে গেছে, এই নিচের পাথটা সে গেছে। তাহলে এখন যদি তুমি ইকুয়েশন অফ মোশন বসাও, টি টাইমের মধ্যে এস পাথ গেছে, তার মানে তুমি সিম্পল ফর্মুলা কি ইউজ করতে পারো, এস ইকুয়াল টু u1t প্লাস হাফ GT², তাই না, হাফ GT²। এবার u1 তো 0, কেন, তার ঘটনা আমি ব্যাখ্যা এখানে করে দিয়েছি, u1 তো 0, তার মানে তুমি কি লিখতে পারো, এস সমান সিম্পল হাফ GT²। তাহলে এস সমান কত হলো, হাফ GT², তাই না। এবার দেখো যখন এ পয়েন্টে গেলাম, অ্যাট এ পয়েন্টে যখন গেলাম, এ পয়েন্টে তার হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত ছিল, ইউ, আর সি পজিশন পৌঁছাতে তার হরাইজন্টালি ইউ ভেলোসিটি কাজ করেছে এবং তাতেও তার টাইম লেগেছে টি। ভালো করে বোঝো, এই পজিশনে আসতে গেলে এই দিক দিয়ে কোনো ভেলোসিটি লাগেনি, তাহলে টোটাল ভেলোসিটিটা আমার ইউটাকে কোথায় কাজে লেগেছে বাবা, পুরোটাই হরাইজন্টাল বরাবর কাজে লেগেছে। সো আমরা বলতে পারি যে এ পজিশনে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ, তাই না। তাহলে ইউ ভেলোসিটি নিয়ে তাকে নিক্ষেপ করা হলো, আর টাইম গেছে টি, আর যদি সে পথ যায় এক্স, কোন দিকে, হরাইজন্টালি, ঠিক আছে। তাহলে যদি সে এক্স পথ যায় তাহলে তুমি কি লিখতে পারবে, সিম্পল, তার মানে অ্যাট এ ভেলোসিটি কত ছিল আমার, ইউ, অ্যান্ড টাইম কত লেগেছে আমার, টি, তা টোটাল পাথ কত যাবে স্যার, এক্স ইকুয়াল টু ইউটি। সো এখান থেকে তুমি পেতে পারো টি সমান এক্স বাই ইউ, টি সমান কি পেতে পারো, এক্স বাই ইউ। তাহলে ইফ ইউ পুট দিস ভ্যালু হিয়ার, টি এর জায়গায়, ঠিক আছে, এখানে করছি আমি। সো ইউ ক্যান রাইট দ্যাট এস ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু টি এর ভ্যালু, x² বাই u²। নাও এস মানে আমি দেখালাম তোমার, সেটাকে ওয়াই ধরে নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে কত লেখা যায়, g/2u² ইন্টু x²। তার মানে তুমি লিখতে পারো y ইকুয়াল টু kx², তাই না, যেখানে k হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, k মানে কত, g/2u², এটা একটা কনস্ট্যান্ট। তাহলে y ইকুয়াল টু kx², এটা কার ইকুয়েশন, ইট ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ইট ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা।
সো আমরা বলতে পারছি দ্য পাথ অফ এ প্রজেক্টাইল উইল অলওয়েজ বি আ প্যারাবোলা বা প্যারাবোলিক পাথ। তাহলে প্যারাবোলার পাথটা কেন হচ্ছে সেটা যদি আমি কোনোদিন কোনো জায়গায় কোয়েশ্চেন আছে যে দেখাও যে পাথ অফ এ প্রজেক্টাইল ইজ প্যারাবোলা, ইউ ক্যান প্রুভ দিস ওয়ান, এটা তুমি প্রুভ করতে পারো, ঠিক আছে। আমরা সি পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম যে সি পয়েন্টে এ থেকে এলো, এবার সি পয়েন্টে যদি আমাকে রেজাল্ট্যান্ট ভেলোসিটি জানতে চাই, তাই না, আমার নেক্সট পয়েন্ট হচ্ছে রেজাল্ট্যান্ট ভেলোসিটি। সো আমি এবার বের করবো হচ্ছে রেজাল্ট্যান্ট ভেলোসিটি অ্যাট সি পয়েন্টের রেজাল্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে। তাহলে আমি সি পয়েন্টটাকে যদি একটু ভালো করে এঁকে নিই, এই সি পয়েন্টটাকে, তাহলে তুমি একটু ভালো করে দেখে নাও সি পয়েন্টটা কীভাবে আঁকতে পারি আমরা। তাহলে সি পয়েন্ট আঁকার জন্য আমরা কী করে নিতে পারি, ধরো এটা একটা সি পয়েন্ট, সেই পয়েন্টটা, তাহলে এইদিকে একটা পার্ট যাবে, এইদিকে একটা পার্ট যাবে, তাই না, এরকম হবে। আর কি হবে, এইদিকে হবে এইরকম গল্প, এইটাই তো হওয়া উচিত, তাই। তার মানে এটা ধরো সেই সি পয়েন্ট, এই দিকটাতে তোমার কাজ করছিল ইউ, মানে হোয়াট এভার, ঠিক আছে। আর নিচের দিকে কাজ করছিল U2, যদি ভালো করে মনে করতে পারো, তাই না, U2 কাজ করছিল। দেখো পুরো সিটাকে আমি ওখানে আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর এইদিকে আমার কি কাজ করছে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি, ধরো সাপোজ ভি, তাই না, রেজাল্ট্যান্ট ভেলোসিটি এইভাবে বের করি আমরা, ঠিক আছে। তাহলে ধরো এই সি পয়েন্টে, ঠিক আছে, যখন কোনো একটা পার্টিকেল আছে সেই টাইমটা তো হলো টি, কারণ টি সময় পর সে সি পয়েন্টে এসছে, ঠিক আছে, এখানে আফটার টাইম টি সে এসছে, ঠিক আছে। তাহলে এ যখন ছিল অ্যাট এ, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বাবা, প্রাথমিক ভেলোসিটি। সো ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ কত ছিল, u1 ইকুয়াল টু 0, তাই না। এবার দেখো সি পয়েন্টে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখো, হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল মানে এই ভেলোসিটিটা নাকি এদিক বরাবর কাজ করছে। সো হরাইজন্টাল ভেলোসিটি কত কাজ করছে না, তো স্যার ইউ। ভার্টিক্যাল ভেলোসিটি কত কাজ করছে, সো সি পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি কত কাজ করছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, u2, তাই না। তাহলে দেখো এখন তুমি যদি সিম্পল দেখো ভার্টিক্যাল মোশন, তাহলে ভার্টিক্যাল মোশন এই দুটো নিয়ে কাজ করছে নাকি, কারণ ইনিশিয়ালি ভার্টিক্যাল মোশন ছিল 0, ফাইনালি হলো u2। তাহলে ফাইনালি ইকুয়েশন অফ মোশন থেকে আমি লিখতে পারি u2 ইকুয়াল টু u1 প্লাস gt, তাই না, এটা লিখতে পারি। কেন, আফটার টি টাইম পরেটা এসছে, এখানে ছিল অ্যাট টাইম 0, এই সি পজিশনে এলো টাইম টি, তাই না, এইটুকু তো কভার করেছে সে। আমি তো সি পয়েন্ট একটা আরবিট্রারি যে কোনো পয়েন্ট ধরে নিয়েছি। তার মানে আমি কি লিখতে পারি, u2 ইকুয়াল টু কত, জিটি। কেন জিটি লিখলাম, u1 তো 0, তাই না। সো u2 সমান আমি জিটি পেয়ে গেলাম। তার মানে দেখো এই ভেলোসিটিটা অ্যাকচুয়ালি আর না, এখানে অ্যাকচুয়ালি কাজ করছে জিটি। সো আমাকে যখন ভি বার করতে হয় তাহলে ভি সমান কত হবে স্যার, না তো ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। সো দিস ইজ ইয়োর ফাইনাল। এবার তোমাকে ডিরেকশন যদি বার করতে দেয়, কারণ ভেলোসিটি তো একটা ভেক্টর, এটা তো তুমি ম্যাগনিটিউড পেলে। তো সাপোজ দিস ইজ ইয়োর থিটা, তো এটা যদি থিটা হয়, এখানে তুমি একটা এরকম কি বলবো সমকোণীয় ত্রিভুজ করো, তা ট্যান থিটা তুমি বার করতে পারবে। ট্যান থিটা সমান কত হবে, লম্ব মানে হচ্ছে জিটি নাকি, জিটি বাই ভূমি, ভূমি কত বাবা, ইউ। সো দিস ইজ ইয়োর ট্যান থিটা। সো এখান থেকে তুমি কি পেলে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি পেয়ে গেলে, আর কি পেলে, অ্যাঙ্গেল, তাই না, অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল করে সে ভেলোসিটিটা যাচ্ছে। লজিকটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে। এবার আমরা পড়বো টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট দেখে নেবে কি কি আছে। সো নাও উই উইল বি টকিং অ্যাবাউট। স্যার বলছিলাম যে এগুলো সব করে ঢুকতে পারছি না, রেকর্ডেড ক্লাস থাকবে তো? রেকর্ডেড ক্লাস থাকবে এবং এগুলো সব পিডিএফ দিয়ে দেবো বাবা, পিডিএফ ক্লাসে দিচ্ছি তো প্রত্যেকটা ক্লাসের আমি, তাই না। আমি হচ্ছে অঙ্কগুলো খালি দিচ্ছি। হ্যাঁ না না, আমি সবগুলো পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই, এগুলো সব পিডিএফ দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। ক্লাসটা করতে অসুবিধা হচ্ছে কিছু বলবে, খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব খুব ডিটেল ক্লাস করাচ্ছি টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, একটু ভালো করে ক্লাসটা করো। টাইম অফ ফ্লাইট নিয়ে এবার আমরা আলোচনা করবো। টাইম অফ ফ্লাইট মানে বাংলায় বলা হয় উড্ডয়ন কাল, কত দূর বাতাসে আছে বেটা, তাই না, পার্টিকেলটাকে তুমি ছুড়ে দিয়েছো কতক্ষণ সে বাতাসে আছে, এটা হচ্ছে উড্ডয়ন কাল। তো দেখো অ্যাকচুয়াল যে টোটাল ডিস্টেন্স পার্টিকেলটা কভার করেছে কত দূর বাবা, এইখান থেকে বি পর্যন্ত এসছে, তাই না, বা তুমি এটাকে যদি ও বলো, ও থেকে বি পর্যন্ত এসছে, এবং এটাকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা একসঙ্গে দুটো জিনিস বের করে নিই, তাহলে আরো সুবিধা হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা টাইম অফ ফ্লাইট অ্যান্ড রেঞ্জ করে নিই। রেঞ্জ মানে হচ্ছে কি বললাম, পাল্লা, তাহলে ফ্লাইট অ্যান্ড রেঞ্জ, ও পাল্লা, পাল্লা মানে কত দূর গেছে।
তাহলে আমি যদি তুমি একটু ডায়াগ্রাম তোমরা একটু ছবিটা তুলে নাও একটু বোঝার উদ্দেশ্যে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই গল্পটা। তার মানে বেটা ও থেকে বি এসছে, এটাতে তার টাইম কতটা লেগেছে সেটা আমাকে বার করতে হবে, এবং এটা ধরবো আমি টাইম অফ ফ্লাইট টিএফ ধরছি। কেন বাবা, এখানে অলরেডি দেখো স্মল টি ধরে নিয়েছি, তাই আমি টাইম অফ ফ্লাইটটাকে টিএফ ধরলাম, ঠিক আছে। তাহলে এখন রেঞ্জটা কত হলো স্যার? না তো সিম্পল রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে কত, ওবি, এবং এটাকে আমরা আর দিয়ে লিখি, রেঞ্জটাকে আমরা আর দিয়ে লিখবো, মোশন অফ প্রজেক্টাইলে সবসময় রেঞ্জকে আমরা আর দিয়ে লিখবো। তাহলে দেখো এখন তুমি যদি হরাইজন্টাল ভেলোসিটি দেখো, ঠিক আছে, তাহলে রেঞ্জ মানে আমি কি লিখতে পারো, মানে এখান থেকে পার্টিকেলটা এত দূর গেছে, তাহলে তুমি যদি হরাইজন্টাল ভেলোসিটিটা জানো এবং তুমি সেটা ভালো করেই জানো কি হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, তার সঙ্গে যদি টাইম অফ ফ্লাইট গুণ করে দাও তাহলে তুমি রেঞ্জটা পেয়ে যাও, তাই না? তাহলে তোমার হরাইজন্টাল ভেলোসিটি কত? তোমার হরাইজন্টাল ভেলোসিটি অলওয়েজ কত কাজ করছে, ইউ। সো তুমি রেঞ্জ সমান কি লিখতে পারো, ভেলোসিটি যেটা হচ্ছে ইউ আর তার সঙ্গে টাইম অফ ফ্লাইট, সো দিস ইজ ইউর রেঞ্জ। কিন্তু টাইম অফ ফ্লাইট তো তুমি জানো না, তোমাকে তো টাইম অফ ফ্লাইট বার করতে হবে, তাই না? এবার ধরো অ্যাট এ, যখন এ পজিশনে ছিল অ্যাট এ, তখন তার ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল, 0, তাই না? বারবার লিখছি কারণ আমার ছবিটা পিছন পেজে চলে গেছে বলে আমি লিখছি। এ পজিশনে ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল আমার, 0। এবার তুমি কনসিডার করো কি কনসিডার করো, না তো ভার্টিক্যাল ডিস্টেন্স সে গেছে পুরোটা, ভার্টিক্যাল ডিস্টেন্স সে কত দূর গেছে, না তো ধরো সে গেছে এইচ ভার্টিক্যাল ডিস্টেন্স গেছে। কেন, দেখো আমি এই পজিশনটা ভার্টিক্যাল ডিস্টেন্স এ থেকে ও পর্যন্ত এসছে, কারণ এখান থেকে এত দূর পর্যন্ত নামবে, এটা তো টাইম অফ ফ্লাইট, কারণ দেখো এখান থেকে এত দূর নেমেছে মানে এখান থেকে এত দূর পর্যন্ত গেছে, তাই না? এইটাই তো ভার্টিক্যাল হাইট। সো দিস হাইট ইজ কল্ড এইচ, এটাকে ধরলাম আমি সেই হাইটে উঠেছে, ঠিক আছে, যখন মনুমেন্ট থেকে ছুটছি আমরা, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে এইচ। সো এখন তুমি যদি ফর্মুলা ইউজ করো, যেহেতু টাইম অফ ফ্লাইট তুমি জেনে গেছো, তাহলে এইচ সমান তুমি কি লিখতে পারো স্যার, না তো u1tf প্লাস হাফ gtf স্কোয়ার, তাই না? এবার u1 তো স্যার 0, তার মানে তুমি কি লিখতে পারো, টাইম অফ ফ্লাইট মানে √2h/g। u1 তো 0 বাবা, তাই না? এই পার্টটা তো 0, u1টা, তা টাইম অফ ফ্লাইট দেখো তোমার √2h/g হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি রেঞ্জটা বার করতে পারো, তাহলে স্যার রেঞ্জ কত হবে, রেঞ্জ ইউ ক্যান রাইট দ্যাট u ইন্টু √2h/g, সো দিস ইজ ইউর রেঞ্জ। এটা কখন, প্রবলেমটা কখন বাবা, যা যা বার করলাম, এটা তখন যখন কোনো একটা পার্টিকেলকে এইভাবে ছোড়া হচ্ছে, মনুমেন্টের মাথায় উঠে বসে, আমরা মনুমেন্টের মাথায় উঠে বসে এই পজিশনটা আলোচনা করলাম, আমরা এই পজিশন এখনো করিনি, এইটা নিয়ে যাবতীয় যা গল্প করলাম, ঠিক আছে। তাহলে মনুমেন্টের মাথায় বসে যদি আমরা কাজ করি, তাহলে তার রেঞ্জ বার করলাম, তার টাইম অফ ফ্লাইট বার করলাম, তার রেজাল্ট্যান্ট ভেলোসিটি বার করলাম, আর কি করলাম আমরা, পাথ অফ প্রজেক্টাইল যে দেখালাম, ইয়েস ইট ক্যান বি, এবং এটা অবভিয়াসলি আমাদের কি হবে, একটা প্যারাবোলা। এবার আমরা সেকেন্ড কেসে আসবো, কেস নাম্বার 2। h = untf, ওই ইকুয়েশনটা আরেকবার বুঝিয়ে দেন। ut প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ পার্টিকেলটা কোন দিকে গেছে, পার্টিকেলটা এইখান থেকে এত দূর এসছে, এটা টাইম কত, টাইম অফ ফ্লাইট টিএফ, তাই না? তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, u1, ফাইনাল ভেলোসিটি তো আমার লাগবে না, কারণ আমি তো s = ut প্লাস হাফ জিটি স্কোয়ার ফর্মুলা বসাচ্ছি, বুঝতে পারলাম? নিচে নামছে সেজন্য প্লাস হলো। এবার কেস নাম্বার 2, ঠিক আছে, তাহলে এগুলোকে বলবো আমরা অবলিক প্রজেকশন। অবলিক মানে যে কোনো একটা বস্তুকে আমরা ভূমি সাপেক্ষে একটা অ্যাঙ্গেল করে উপরের দিকে ছুড়বো, ঠিক আছে। সেই ছবিটা যদি আমি তোমাদের একটু বড় করে এঁকে দেখাই, তাহলে এই রকম কেস, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি সেই পার্টিকেলটাকে ধরো তুমি এরকম একটা ভেলোসিটি দিয়ে ছুড়লে, ইনিশিয়ালি এরকমভাবে ছুড়লে, ঠিক আছে। তো ইনিশিয়ালি এরকমভাবে ছুড়লে পার্টিকেলটা তো সবসময় এরকম মোশন নিয়ে যাবে না, পার্টিকেলটা কি করলো, নিজের মতো করে গেলো, এত দূর এখানে গেল, দিয়ে পার্টিকেলটা এরকম করে গ্র্যাভিটির আন্ডারে এসে এখান থেকে এরকমভাবে পড়ে গেল, ধরো পার্টিকেলটা এরকম, এই হচ্ছে গল্প পার্টিকেলটা, ঠিক আছে। তাহলে এইটাকে বলবো কি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, আর এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ঠিক। এবার ধরো অ্যাট পয়েন্ট সি, এটা হচ্ছে সেই সি পয়েন্টটা, বিখ্যাত সি পয়েন্ট, যে সি পয়েন্ট নিয়ে আমরা এতক্ষণ ধরে গল্প করলাম, ঠিক আছে। অ্যাট সি পয়েন্ট তুমি দুটো ভেলোসিটি পাবে, কি কি, না তো দেখো অ্যাকচুয়ালি তোমার ভেলোসিটি কাজ করছিল এই দিক বরাবর, তাই না, স্পর্শক বরাবর তোমার ভেলোসিটিটা,
তাহলে হিসাব মতো এর দুটো কম্পোনেন্ট পাবে, তুমি একটা ভার্টিক্যাল বরাবর u2 পাবে আর হরাইজন্টাল বরাবর সিম্পল তুমি u পাবে। এটা হচ্ছে তোমার গল্প অ্যাট সি পয়েন্ট। তুমি যদি এ পয়েন্ট নিয়ে আলোচনা করো, এ একদম মনুমেন্টের মাথা, এবার তুমি ভেবে নাও এটা মনুমেন্টের মাথা, এই হাইটটা হচ্ছে সবচেয়ে বেশি হাইট, তাই না? এই হাইটটা হচ্ছে সবচেয়ে বেশি বড় হাইট, এই হাইটটা, এটাকে বলবো আমরা ম্যাক্সিমাম হাইট, এবং এটাকে আমরা বলবো কি এইচ। সো দিস ইজ ইয়োর এইচ, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, কারণ এর বেশি হাইট সে যায়নি। এই জায়গাটায় ভার্টিক্যাল মোশন কত হবে বাবা? u3 কত হবে? u3 0 হবে। মনুমেন্টের কথা ভাবো, লজিকটা সেম। এবং এখানে তুমি হরাইজন্টাল মোশন কিন্তু পাবে, অর্থাৎ এখানে তুমি একটা হরাইজন্টাল ভেলোসিটি এদিকে পাবে, এদিক বরাবর কাজ করবে, এবং সেটাও কত হবে? সিম্পল u হবে, তাই না? বা এটাকে তুমি ux ধরতে পারো, হোয়াট এভার, ঠিক আছে? এগুলো তুমি x ধরে নাও, তোমার সুবিধা হবে বোঝাতে আগের থেকে, ঠিক আছে? x ধরে নাও। সিমিলারলি এগেইন তুমি যদি একটা পয়েন্ট ডি ভাবো, এখানে একটা ডি যদি পয়েন্ট ভাবো, সো ডি পয়েন্টকে অ্যাকর্ডিংলি সেমভাবে তুমি ভাঙতে পারো, এদিকে একটা মোশন কাজ করবে আর এদিক বরাবর একটা মোশন কাজ করবে, তাহলে নিচের দিক বরাবর কাজ করবে তোমার u3 আর এই দিক বরাবর কাজ করবে ux। তাহলে এই হচ্ছে আমার সিম্পল গল্প, এবং ফাইনালি বি পয়েন্টে পৌঁছালো ও থেকে, এবং এই পয়েন্টটাকে তুমি ই নাম দাও। এই হচ্ছে তোমার মোশন অফ প্রজেক্টাইল ফর অ্যান অবলিক প্রজেকশন। যদি একটা অবলিক প্রজেকশন করি আমরা, প্রত্যেক ক্ষেত্রে দেখো আমাদের যে ভেলোসিটি কাজ করছিল ইউ, এটা ইউ ভেলোসিটি, তো সেই জন্য আমি ইউএক্স লিখলাম। তো এই ইউটাকে আমি দেখো সি পয়েন্ট, ডি পয়েন্ট এবং এ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে আমি কী করেছি, তাদেরকে প্রত্যেকটাকে ভাগ করে নিয়েছি, তাই না? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার। আচ্ছা u3, এটা u3 লিখেছি আমরা, দেখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে u4 লেখো, এখানটা u4, ঠিক আছে? কারণ এই জায়গাটায় তোমার ux কাজ করবে, ঠিক আছে? আর এইদিকে কাজ করবে uy, পরে বোঝাচ্ছি এটা আমি, ঠিক আছে? ওকে, এই হচ্ছে গল্প। কারণ এখানে 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, যেমন লিখেছিলাম সেরকমই লিখলাম, ঠিক আছে? এই হচ্ছে গল্প আমাদের, ঠিক আছে? এই ভেলোসিটি ইউকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, এক্স কম্পোনেন্ট কত হবে? শুধুমাত্র ইউ ভেলোসিটিটাকে, এই ভেলোসিটিটাকে ইউটাকে যদি দুই ভাগে ভাঙি, তাহলে এক্স তো এইদিকে কাজ করছে স্যার, তাহলে এক্স বরাবর কি লিখবো আমি? তাহলে ইউ এক্স সমান লিখবো কত? ইউ কস থিটা। কেন কস থিটা হলো? কারণ দেখো থিটা এইদিকে আছে, তাই বলেছিলাম যে যতক্ষণ বেঁচে থাকবে মনে রাখবে যে ভেক্টরের যেদিকে থিটা আছে সেদিকটা সবসময় কস হয়। তাহলে ওয়াই কম্পোনেন্ট কত হবে? তাহলে ওয়াই কম্পোনেন্ট হবে ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। তুমি যদি একটু ভালো করে মাথাটা খাটাও তাহলে দেখবে যে পার্টিকেলকে মোশন বা আপওয়ার্ড ডিরেকশনে মোশনের জন্য শুধুমাত্র ইউ সাইন থিটা পার্টটাই দায়ী। মানে এখানে শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টটাই কি করছে? পার্টিকেলটাকে ওপর দিকে আটকে রাখছে, তাই না? ইউএক্স কস থিটা তো এইদিকে যাচ্ছে, শুধুমাত্র ওয়াই পার্ট বা ওয়াই কম্পোনেন্টটা কি করছে আমার? শুধুমাত্র পার্টিকেলটাকে ওপরের দিকে এরকমভাবে হাওয়ায় রাখার চেষ্টা করছে, তাই না? গল্পটা এরকম। 2 নাম্বার, এটা 1 নম্বর গল্প বললাম, ঠিক আছে? 2 নাম্বার, নো অ্যাক্সিলারেশন ইজ অ্যাক্টিং ইন দ্য হরিজন্টাল ডিরেকশন। এই হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না, বিকজ এটা হচ্ছে কি একদম ইউএক্স একইভাবে কাজ করছে, যে কোনো পয়েন্টে ইউএক্স আমার সেম আছে। নো অ্যাক্সিলারেশন ইজ অ্যাক্টিং টুয়ার্ডস এক্স ডিরেকশন, বাট উই ক্যান সে দ্যাট ইন ওয়াই ডিরেকশন বা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমাদের এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। তো যখন গল্পটা হলো কি পার্টিকেলটাকে ইউ ভেলোসিটি নিয়ে ছোড়া হলো, এখান থেকে তার ভেলোসিটি ডিক্রিজ করতে আরম্ভ করলো, নিয়ে ভেলোসিটি কমতে থাকলো, কমতে কমতে সে একটা ম্যাক্সিমাম হাইট অ্যাটেইন করলো, এবং অ্যাটেইন করার পর সে কী করলো? আবার ডিক্রিজের জন্য বি পয়েন্টে এসে পৌঁছে গেল, সে বি পজিশনে এসে পৌঁছে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি কি বার করবো? সেম জিনিস, চলো, পাথ অফ প্রজেক্টাইল, যেমন আমরা মনুমেন্ট করেছিলাম সেম। তার মানে তুমি দেখো এখান থেকে এই পার্টটাকে যদি তুমি বাদ দাও, এই এ পয়েন্ট থেকে, দেখো তোমাদের সেম পয়েন্টগুলো সব চলে এসছে, তাই না? এইটুকু শুধু এক্সট্রা করালাম এখন, না বাকি পার্ট তোমরা এখানে করে নিয়েছো, কিন্তু তার জন্য একটু হেরফের হবে, কারণ আমরা এখানে আলাদা রকমভাবে একটু দেখব, ঠিক আছে? তো পাথ অফ প্রজেক্টাইল এই গল্প অনুযায়ী, ঠিক আছে? আশা করি ছবিটা সকলে খুব ভালো করে মাথার মধ্যে আঁকা হয়ে গেছে, ঠিক আছে? চোখের মধ্যে, মাথার মধ্যে, ঠিক আছে? হোয়াটএভার। তাহলে এই হচ্ছে পাথ অফ প্রজেক্টাইল, ঠিক আছে? তো যখন প্রজেকশন করা হলো, এটা ধরো টাইম ইকুয়াল টু 0,
এবং যখন সি পজিশনে পৌঁছলো তাতে টাইম লাগলো t1, আগে টি ধরে নিয়েছি বলে আর টি ধরলাম না, হ্যাঁ এবারে আমি t1 ধরে করছি, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন ইনস্ট্যান্ট বা প্রজেক্টাইল মোশনটাকে জাস্ট ছোড়া হচ্ছে তখন থেকে সি পজিশনে পৌঁছাতে তার টাইম লাগলো t1 টাইম টেকেন টু রিচ সি, খুব সহজ করে লিখে দিচ্ছি, হ্যাঁ সি পজিশন পৌঁছাতে তার কত টাইম লাগলো, t1 টাইম লাগলো, তাই না, গল্পটা এরকম। এবার দেখো সিমিলারলি হরাইজন্টাল দিকেও তাহলে সি লাগবে, মানে গল্পটা হচ্ছে এইরকম, তোমার এই পজিশন পৌঁছাতে এইখান থেকে এত দূর গেছো আর এখান থেকে এত দূর গেছো, এবং এখানেও t1 টাইম লেগেছে, এখানেও t1 টাইম লেগেছে, সব জায়গায় t1 টাইমই লাগবে, আদারওয়াইজ তো তুমি এখানে পৌঁছাতেই পারবে না, তাই না, লজিকটা এরকম। তাহলে এখান থেকে যদি হরাইজন্টাল ডিস্টেন্স এটা যদি হয় এক্স, ঠিক আছে, সো হরাইজন্টাল ডিস্টেন্স যদি হয় এক্স, তাহলে হরাইজন্টাল ডিস্টেন্স যদি হয় এক্স আমার, তাহলে উই ক্যান রাইট দ্যাট এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু t1, কেন, কারণ হরাইজন্টাল বরাবর তোমার কস কম্পোনেন্ট কাজ করছে, সো ইউ ক্যান রাইট দ্যাট t1 উইল বি ইকুয়ালস টু কত না, তো এক্স বাই ইউ কস থিটা, এটা হচ্ছে গল্প। তাহলে এটা তো গেল আমার হরাইজন্টাল বরাবর, কিন্তু ভার্টিক্যাল বরাবর তো শুধুমাত্র সাইন থিটা কাজ করছে, তার সঙ্গে কি অ্যাক্সিলারেশনও কাজ করছে। তো ধরো হরাইজন্টাল নয়, এবার ভার্টিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে, ভার্টিক্যাল ডিস্টেন্স গেছে বেটা ওয়াই সমান কি লিখতে পারবে, তাহলে ওয়াই সমান লিখবে ইউ সাইন থিটা, নাকি ভার্টিক্যালের জন্য তো সাইন থিটা, কেন বাবা, দেখো এই দিক বরাবর কি কাজ করছে, ভার্টিক্যাল মোশন শুধুমাত্র সাইন থিটা, তাছাড়া তো আর কোনো কাজ করছে না, তার মানে ইউ সাইন থিটা ইন্টু t1 মাইনাস কত লিখবো, হাফ জি t1 স্কোয়ার, এটা কেন হলো, ডিউ টু অ্যাক্সিলারেশন। একটু আগে বোঝালাম যে হরাইজন্টাল বরাবর কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না, কিন্তু ওপর দিক থেকে নিচ বরাবর সবসময় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচে কাজ করছে, সেই জন্য তো পাথটা এরকম প্যারাবোলিক হলো, নাহলে কি প্যারাবোলিক পাথ পেতে তুমি, ও তো সোজা উপরে পালিয়ে যেত, তাই না, পৃথিবীর মায়া মোহ ছেড়ে একদম মহাশূন্যে বিলীন হয়ে যেত। এবার t1 এর ভ্যালুগুলো এখানে আমরা পুট করব, সো ইউ সাইন থিটা তার সঙ্গে t1 এর ভ্যালুটা কত বাবা, তাহলে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি, এবার t1 এর ভ্যালুটা বসাও, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না, যদি খুব ভালো করে দেখি আমরা, তার মানে এখানে দেখো তুমি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর ইউ ইউ তো কেটে যায়, তার মানে তুমি লিখতে পারো এক্স ট্যান থিটা মাইনাস কত লিখতে পারো, জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা তার সঙ্গে এক্স স্কোয়ার, তাই না, এটা তো গল্প হচ্ছে। তার মানে দেখো এখানে তুমি যদি ট্যান থিটাকে এ চুজ করো, ট্যান থিটাকে লেখো এ, আর মাইনাস জি বাই কত বললাম 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই টোটালটাকে যদি তুমি বি লেখো, তাহলে দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ইউ ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, and this equation refers to the motion of parabola, নাকি প্যারাবোলার ইকুয়েশন এটা ax plus bx square, so the path also এখানে কি হবে, একটা প্যারাবোলিক পাথ। তো প্রজেক্টরের পাথ যেটা করব আমরা, বা প্রজেক্টাইল মোশনের যে পাথটা পাবো সেটা আমরা কি পাবো, অবভিয়াসলি একটা সিম্পল প্যারাবোলা বা প্যারাবোলিক পাথ। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি, ডাউট হলে পরে বলবে। নেক্সট আমরা কি পয়েন্ট নিয়েছিলাম আলোচনার, আমরা বলেছিলাম রেজাল্ট্যান্ট ভেলোসিটি। সো রেজাল্ট্যান্ট ভেলোসিটি এবার আমরা ক্যালকুলেট করব, যেমন আলোচনা করছিলাম। সো রেজাল্ট্যান্ট ভেলোসিটি কোথায় আলোচনা করবো আমরা, সি পয়েন্টে, তাই না, সি পয়েন্টে যদি একটু ভালো করে মনে করো, তাহলে সি পয়েন্টে যদি একটু এঁকে নিই, দেখো সি পয়েন্টে, দেখো সি পয়েন্টটাকে এখন আঁকবো আমি, তাই না, তাহলে সি পয়েন্টে যদি আমরা এখন আঁকি তাহলে কি করে আঁকবো, তাহলে সিম্পল যেমন ফর্মুলা আছে সি পয়েন্ট সেরকমই নেবো। তাহলে এখানে ধরো একটা, আচ্ছা এখানে আঁকবো না, ঠিক আছে, আর একটু সাইড করে নিই, কারণ আঁকাটা খুব জরুরি নয়, তো আঁকতে হবে, তাই আঁকছি এইরকম, ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট ইউএক্স, তাই না, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে এটাকে আমরা লিখবো u2, কারণ দেখো তুমি ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা u2ই ধরেছিলাম, তাই না, আর এটা হচ্ছে তাদের রেজাল্ট্যান্ট ভেলোসিটি, সেটাকে ধরো v, তাহলে এদিক বরাবর v কাজ করবে, এবং দিস ইজ ইয়োর আলফা অ্যাঙ্গেল, ধরলাম জাস্ট এটা একটা আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে u1 এই জায়গাটায় কাজ করছে, আর u2 ফাইনাল ভেলোসিটি, তাই না, এবার u1 কাজ করছে উপরের দিকে, নাকি এটাই তো u1 আমার, কোনটা u সাইন থিটা, কারণ এটাই তো u1 হিসেবে কাজ করছে আমার, তাই না। তো ফাইনালি আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, সো ফাইনালি u2 সমান লিখতে পারি আমি u1 সাইন থিটা,
u1 মাইনাস GT1। কেন? কারণ তুমি একটু আগে দেখো আমরা বলে দিয়েছি T1 টাইম লেগেছে কোথায় পৌঁছাতে, সি পজিশনে পৌঁছাতে, তাই না? আমরা প্রথমে সব ডিক্লারেশন দিয়ে দিয়েছি, এইখান থেকে সি পজিশন পৌঁছাতে তার টাইম লেগেছে T1, তাই না? তাহলে আমরা এখানে সেম লিখছি, তার মানে u1 এর জায়গায় কি লিখবো স্যার? না তো লিখবো u sin থিটা মাইনাস GT1। কেন? কারণ তুমি ভার্টিক্যাল মোশন চুজ করছো, ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে তো তোমার u sin থিটা কাজ করবেই, তাই না? সো নাও দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি। তো রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত হবে? না তো তুমি u2ও পেয়ে গেছো আর ux-ও পেয়ে গেছো, তাই না? লজিকটা বুঝতে পেরেছি আশা করি। তার মানে তোমার v সমান কি লিখতে পারো? রেজাল্ট্যান্ট ভেলোসিটি v সমান কত হবে? না তো u2 স্কোয়ার প্লাস ux স্কোয়ার। তার মানে তুমি কত লিখবে? u2-র জায়গায় লিখবে u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না? প্লাস কি লিখবে? g স্কোয়ার t স্কোয়ার প্লাস 2u সাইন থিটা, আচ্ছা t1 হবে, GT1 তার সঙ্গে ux স্কোয়ার। এবার ux এর ভ্যালু কত? না তো স্যার u cos থিটা, তার মানে u স্কোয়ার cos স্কোয়ার থিটা। সরি, তুমি যদি একটু ভালো করে দেখো ইকুয়েশনটার মধ্যে তুমি u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা অ্যান্ড u স্কোয়ার cos স্কোয়ার থিটা পেয়ে গেছো। তো ফাইনালি দিস বিকামস u স্কোয়ার, তাই না? এটা পেয়ে গেলাম তুমি u স্কোয়ার, আর এখানে তো g স্কোয়ার t1 স্কোয়ার এটা পড়েই থাকছে, প্লাস কি পড়ে থাকছে আমার 2u t1 g সাইন থিটা, পুরোটা পড়ে থাকছে। এটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেলোসিটি তাহলে, তাই না? সো রেজাল্ট্যান্ট ভেলোসিটি দেখো ইজিলি আমি পেয়ে গেলাম। এবং আমাকে যদি আলফা ভেলোসিটি ডিরেকশন বার করতে দেয় তাহলে আমি ট্যান আলফা বার করবো, তাই না? সো ট্যান আলফা সমান কত লিখবো? লম্ব বাই ভূমি, তাহলে u2 ভ্যালু কত? তো ট্যান আলফা সমান হবে u সাইন থিটা মাইনাস GT1 বাই কত লিখবো? না তো ux মানে কত হচ্ছে u cos থিটা। সো এখান থেকে দেখো আলফার ভ্যালুটা আমি পেয়ে যাবো, তাই না? সো এই আলফা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই ভি উইথ দ্য হরাইজন্টাল লাইন, তাই না? তার মানে এই আলফাটাই বিশেষ করে একটা অ্যাঙ্গেল, তার মানে এইটা হচ্ছে সেই যদি ভেলোসিটিটা হয় ভি নাকি, তো এইটা হচ্ছে সেই আলফা, এই আলফাটাই হরাইজন্টালের সঙ্গে সেই অ্যাঙ্গেলটা তৈরি করেছে। লজিকটা আশা করি এখানে বোঝাতে পেরেছি। রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা কি করে বের করলাম। নাও ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য প্রজেক্টাইল। এই যে প্রজেক্টাইলটা ছুড়লাম তার ফলে সে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম হাইট রিচড, আর লিখছি না, হ্যাঁ, কতটা হাইট সে ম্যাক্সিমাম যাবে, ঠিক আছে? এই হচ্ছে গল্প আমার। তো দেখো ম্যাক্সিমাম হাইট তুমি ছবি যদি দেখো ভালো করে, তো সেই ছবিতে দিয়ে দিয়েছি এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম হাইট, তাই না? তাহলে এই ম্যাক্সিমাম হাইটটা বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো ম্যাক্সিমাম হাইটে u3 0, এটা হচ্ছে গল্প আমার, তাই না? u3টা 0, আর ইনিশিয়াল ভেলোসিটি কত আমার? u1 মানেই কত? u সাইন থিটা। ব্যাস আমার গল্প শেষ, দেখো এখানেই কাজ। এবার ম্যাক্সিমাম হাইটটা কত? h ম্যাক্স। তার মানে আমি পেয়ে গেছি ম্যাক্সিমাম হাইটটাকে আমি যদি ধরি h, ঠিক আছে? ম্যাক্সিমাম হাইটটাকে যদি আমি h ধরি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল আমার? না তো ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u সাইন থিটা, তাই না? ফাইনাল ভেলোসিটি কত বাবা? তো দেখো ফাইনাল ভেলোসিটি ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি কতই হয়? 0, তাই তো হচ্ছে। তাহলে এখন যদি তোমার টাইমের গল্প না থাকে তাহলে তুমি ইজিলি এখানে কি হতে ইকুয়েশন বসাতে পারো, তাই না? ইকুয়েশনটা কি হতে পারে? না তো ফাইনাল ভেলোসিটি স্কোয়ার, যেটা হচ্ছে u3 স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারো? u1 স্কোয়ার মাইনাস 2gh। এবার u3 তো 0 আর u1 মানেই হচ্ছে কত? u সাইন থিটা, তার মানে u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস কত হচ্ছে 2gh। তার মানে তোমাকে বের করতে হবে h। সো ইউ ক্যান রাইট দ্যাট h ইকুয়াল টু u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই সিম্পল 2g। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে? এবার টাইম টেকেন টু অ্যাটেইন ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট যেতে কতটা টাইম লাগবে এটা আমরা বের করবো, ঠিক আছে? তাহলে এখানেই করে দিই চট করে, অন্য কালি দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, টাইম টেকেন টু রিচ ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট যে গেল তাতে কতটা টাইম লাগলো তার যেতে, তাই না? এবার ধরো টি টাইম লাগলো, লেট টি টাইম টেকেন, টি টাইম লাগলো, ঠিক আছে? কোথায়? না তো ম্যাক্সিমাম হাইট যেতে, ম্যাক্সিমাম হাইট যেতে তার টি টাইম লাগলো। তাহলে তুমি সেম ইকুয়েশন এখানে টাইম দিয়ে বসাও। তার মানে তুমি লিখবে u3 ইকুয়াল টু u1 মাইনাস gt, টি বার করতে হবে। u3 তো 0, তার মানে স্মল টি সমান কত হবে? u সাইন থিটা বাই জি। সো দিস ইজ ইয়োর ফর্মুলা। তো দেখো ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে আমার টাইম লাগলো কত?
ইউ সাইন থিটা বাই জি। আর ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে আমার কত লাগলো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আশা করি দুটো কনসেপ্ট ক্লিয়ার করাতে পেরেছি, ম্যাক্সিমাম টাইম এবং ম্যাক্সিমাম হাইট। ঠিক আছে, এবার আমরা করব টাইম অফ ফ্লাইট। মোট কতটা পথ লাগলো তার এতদূর কাজ করতে, তাই না? টাইম অফ ফ্লাইট, দেখি গল্পটা। সো নেক্সট চলো, টাইম অফ ফ্লাইট। যদি তুমি টাইম অফ ফ্লাইটের কনসেপ্টটা দেখো, তার মানে কি, তোমাকে 0 বা ও থেকে শুরু করেছিল, তোমাকে বি পজিশন পর্যন্ত এলো, এই যে টোটাল টাইমটা গেছে, তো দিস ক্যান বি কল্ড টোটাল টাইম, তাই না? তো যদি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দেখো, পার্টিকেলটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ও উঠেছিল এইচ হাইট, আবার নেমে গেছে এইচ হাইট, তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, 0। তো আমরা এখানে লিখতে পারি যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বা উল্লম্ব সরণ, নাকি উল্লম্ব সরণ কত হবে, 0। কেন, এইচ হাইট উঠেছিল, এইচ হাইট নেমে গেল, ঠিক আছে, এইচ মাইনাস এইচ, তাই না? এইচ মাইনাস এইচ এর জন্য কি হয়ে গেল, আমার 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি ম্যাক্সিমাম হাইট যদি আমার এস ওয়াই হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম হাইট এস ওয়াই, বা হোয়াট এভার তুমি 0 দাও, তাহলে এ হচ্ছে এস ওয়াই, যে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটাকে এস ওয়াই ধরলাম, যেটা 0। তাহলে কত হবে, এস ওয়াই ইকুয়াল টু সিম্পল u1 tf মাইনাস হাফ জি টিএফ স্কোয়ার। কেন এটা করলাম স্যার, কারণ তোমাকে তো টিএফ বার করতে বলেছে। এবার তুমি টাইম অফ ফ্লাইট তখনই বার করতে পারবে যখন ইনিশিয়াল ভেলোসিটি জানো আর তুমি ফাইনাল ভেলোসিটি জানো। ঠিক আছে, এবার ফাইনাল ভেলোসিটি জানার তো আমার প্রয়োজন নাই, এখানে ভেলোসিটি দরকার নাই, তাহলে আমার কি করব, আমি এই জায়গাটায় যে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যাল যদি জানতে পারি, কারণ কি এই দিকে যেতে তো তার টাইম অফ ফ্লাইট কোনো কাজে লাগেনি না, হরাইজন্টাল যেতে কি টাইম অফ ফ্লাইট কোনো গুরুত্ব দিয়েছে না, কারণ সে ভার্টিক্যাল মোশন নিয়ে পুরোটা কাজ করেছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি কি, যে এস ওয়াই ইকুয়াল টু u1 tf মাইনাস হাফ জি টিএফ স্কোয়ার। এবার এস ওয়াই তো স্যার 0, আর u1 এর ভ্যালুটা কত স্যার, ইউ সাইন থিটা। তো যদি ভ্যালুগুলো আমরা পুট করি, তাহলে ইউ সাইন থিটা টিএফ মাইনাস হাফ জি টিএফ স্কোয়ার, আমরা এখান থেকে টিএফটা বার করতে হবে। তার মানে তুমি যদি দুই দিক থেকে টিএফ কেটে দাও, তাহলে টিএফ সমান কি থাকে দেখো তো, টিএফ সমান থাকছে হচ্ছে 2u সাইন থিটা বাই জি। কেন, টিএফ কেটে গেল, তাহলে এই টিএফটা পড়ে থাকছে, এটাই দিকে গেল, তাহলে দেখো 2u সাইন থিটা বাই জি, তাই না? তার মানে স্মল টিএফ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। এবার দেখো তুমি যদি ম্যাক্সিমাম হাইট দেখো, ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে টাইম কত লাগলো বাবা, ইউ সাইন থিটা বাই জি। তাহলে তুমি এটাকে এইভাবেও লিখতে পারো 2 ইন্টু ইউ সাইন থিটা বাই জি। তার মানে তুমি এখান থেকে একটা কোরোলারি আনতে পারো যে টোটাল টাইম অফ ফ্লাইট মানে 2 ইন্টু ম্যাক্সিমাম হাইট, যতটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাচ্ছে তার জন্য টাইম, ম্যাক্সিমাম হাইট টাইম টেকেন, তাই না? ম্যাক্সিমাম হাইটে যতটা টাইম অফ টেকেন লাগলো, তোমার টেক করলো, তার ডাবল লাগলো, তাই না? তার মানে কি, টাইম অফ ফ্লাইট ইজ টুয়াইস দ্য টাইম টেকেন টু অ্যাটেইন দ্য ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট যেতে তোমার যতটা টাইম লাগলো তার ডাবল টাইম লাগবে কি, টোটাল টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বোঝাতে পারলাম সকলকে। এবার আমরা পড়বো হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। দেখো হরাইজন্টাল রেঞ্জ তো খুব সোজা জিনিস, কেন, কারণ তোমার কত দূর গেল, এখান থেকে এত দূর গেল, আর হরাইজন্টাল বরাবর ভেলোসিটি তুমি জানো, ইউ কস থিটা, বাস তোমার হরাইজন্টাল রেঞ্জ পেয়ে গেলে। তো হরাইজন্টাল রেঞ্জ বার করা আমাদের খুব সহজ কাজ একটা। ঠিক আছে, তো হরাইজন্টাল রেঞ্জ যদি আমাদেরকে বার করতে হয়, তার মানে রেঞ্জ মানে আমরা বললাম কি, তো স্যার ইউ কস থিটা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট, নাকি? কারণ টাইম অফ ফ্লাইট কেন নেবো এবার, কারণ তোমার ও থেকে বি পর্যন্ত পৌঁছাতে টোটাল টাইম অফ ফ্লাইটই তো কাজে লেগেছে, এখান থেকে এত দূর পর্যন্ত বি পজিশন পর্যন্ত আসতে তোমার টাইম অফ ফ্লাইটই কাজে লেগেছে, টিএফটা পুরো টাইম লেগেছে। তার মানে আমরা বলতে পারি এই জায়গাটা ইন দ্যাট কেস কি, যে ইউ কস থিটা ইন্টু টিএফ হবে। এবার টিএফ এর ভ্যালু তো একটু আগে পেয়ে গেলাম, কত স্যার, 2u sin theta by g, so we can put here, so u cos theta into 2u sin theta by g, so এটা কত হতে পারে না, তো 2u স্কোয়ার, ভালো করে দেখো, sin theta cos theta, জি এর ল্যাজটা কেটে গেল, ল্যাজটা বানিয়ে দিই, ঠিক আছে, ইকুয়াল টু,
তো দেখো ইউ স্কোয়ার তার সঙ্গে 2 সাইন থিটা কস থিটা, এটা মনে পড়ছে বাবা? 2 সাইন থিটা কস থিটা দেখে কিছু মনে হচ্ছে অঙ্কের কিছু? এই 2 সাইন থিটা কস থিটাটাকে দেখে অঙ্কের কিছু মনে হচ্ছে? তাই না, কিছু মনে হচ্ছে না আমাদের? হ্যাঁ স্যার। তার মানে এটা কি হচ্ছে দেখো তো, 2 সাইন থিটা কস থিটা মানে কি? সাইন 2 থিটা। সো ইউ স্কোয়ার সাইন 2 থিটা উইল বি ইকুয়াল টু জি, দ্যাট উইল বি ইয়োর রেঞ্জ। সো রেঞ্জ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। কতগুলো ইকুয়েশন পাচ্ছ তুমি দেখো। আমি দুটো স্পেশাল কেস করালাম তোমাদের, একটা হচ্ছে এই কেসটা বোধহয় তোমাদের বই দেওয়া আছে, আগের যেটা মনুমেন্টের মাথা থেকে করালাম সেটা বোধহয় করে দেওয়া নেই, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর হরাইজন্টাল রেঞ্জ, ঠিক আছে? এবার হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জের জন্য কি করতে পারি আমরা, তাই না? ম্যাক্সিমাম রেঞ্জ, তো একটা স্পেশাল কেস করি আমরা, ম্যাক্সিমাম রেঞ্জ। ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্স রেঞ্জ, ঠিক আছে? ম্যাক্স কুকুরের নাম হয় ডগি, ডগির নাম ম্যাক্স হয়, ম্যাক্স। অবশ্য ম্যাক্স এখন বিভিন্ন ছেলেপিলের নাম রাখছে, ঠিক আছে? যাই হোক, টমি টমি এগুলো সবই রাখছে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কোনটা? না তো দেখো এটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেল অফ প্রজেকশনের অনুযায়ী। কেন? রেঞ্জের দেখো ইউ তো কনস্ট্যান্ট, তোমার ইউ দিয়ে ছুটবে তুমি, তো সাইন 2 থিটার ওপর ভ্যালুটা ডিপেন্ড করবে। তার মানে সাইন 2 থিটার ওপর ভ্যালু করা মানেই 2 থিটার ওপর ডিপেন্ড করা, তাই না? তাহলে দেখো একটা কথা তুমি বুঝতেই পারছো, দ্য রেঞ্জ ইজ ম্যাক্সিমাম অনলি ইফ দ্য ভ্যালু অফ সাইন 2 থিটা ইজ ম্যাক্সিমাম। সাইন 2 থিটার ওপর বাকি ইউ জি তো তোমার ভ্যারি করতে হবে না, জি ভ্যারি হবে? এগুলো তো হবে না। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে ডাবল এফ দিয়ে লেখা, ইফ IFF, মানে ইফ অ্যান্ড অনলি ইফ, এটা মানে, ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি ইফ, এটা মানে হচ্ছে কি? ইফ, ঠিক আছে? জানি না এটা এখন ইউজ করে কিনা, আমরা গ্র্যাজুয়েশনে ইউজ করতাম, ঠিক আছে? তো টাইম বাঁচানোর জন্য তাহলে ইফ, কখন ইফ অ্যান্ড অনলি ইফ? ইফ সাইন 2 থিটা, যদি সাইন 2 থিটা বিকামস ম্যাক্সিমাম, সাইন 2 থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তখনই হতে পারে, তাই না? এবার দেখো সাইন 2 থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত স্যার? 1। তার মানে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে। এবার 1 মানেই কত স্যার? সাইন 90, তাই না? 1 মানেই সাইন 90, তার মানে সাইন 2 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি লিখতে পারো 2 থিটা মানে 90 ডিগ্রি, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। সো ম্যাক্সিমাম রেঞ্জ আমার এখানে হতে পারে কত? 45 ডিগ্রি, ঠিক আছে? সো তুমি যখনই কোনো একটা পার্টিকেলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বে তখনই কি হবে? ম্যাক্সিমাম রেঞ্জ পাবে। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জটা কত হতে পারে স্যার? আর ম্যাক্স ক্যান বি ইকুয়ালস টু ইউ স্কোয়ার ইন্টু 1 বাই জি। সো আর ম্যাক্স সবসময় হবে তোমার ইউ স্কোয়ার বাই জি, তাই না? এটা হচ্ছে আর ম্যাক্স, ঠিক আছে? তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত পেলাম আমি? ইউ স্কোয়ার বাই জি। তো দেখো মোশন অফ প্রজেক্টাইলে আমাদের মোটামুটি যাবতীয় যা থাকার কথা সেগুলো সবগুলোই করে দেওয়া হলো, ঠিক আছে? আমরা এখানে দুটো স্পেশাল কেস চুজ করলাম, একটা হচ্ছে কি মনুমেন্ট হতে পারে, আর একটা হতে পারে কি আমাদের সিম্পলি যখন কোনো একটা প্রাচীর হোক বা কোনো একটা দেওয়াল থাকুক সেখান থেকে যখন কোনো একটা পার্টিকেলকে উপরের দিকে ছুড়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে দুটো কনসেপ্ট আমরা এখন চুজ করি। কি কনসেপ্ট? না তো আমরা দেখো আর এর ভ্যালু কত পেলাম? সিম্পল ভাবো, আর এর ভ্যালু কত? না তো আর রেঞ্জ সমান পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা, এটাকে কোরোলারি বলতে পারো অনেক সময়, বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই না? এটা সবসময় পেলাম। আর সর্বাধিক উচ্চতা ম্যাক্সিমাম হাইট এইচ, আমি এইচ ম্যাক্স লিখলাম, হ্যাঁ, হাইট কত পেলাম? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, তাই না? এই দুটো পেয়েছি, তোমরা যদি একটু মনে করে থাকতো, তাই না? ওই ম্যাক্সিমাম হাইট কোথায়? ম্যাক্সিমাম হাইট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, দেখো তাই লিখেছি আমরা, ঠিক আছে? 2জি হবে, সরি এটা 2 লিখিনি, 2জি হলো, ঠিক আছে? এবার তুমি যদি আর বাই এইচ করো, তাহলে আর বাই এইচ করলে কত হবে দেখো? তার মানে আর বাই এইচ করলে হচ্ছে দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, বারবার একই জিনিস ভুল করছি, সাইন 2 থিটা বাই জি ইন্টু এইচ নিচে বসবে মানে কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর ওপরে 2জি, তো জি তো ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? তার মানে পড়ে থাকছে তোমার কি দেখো, কি পড়ে থাকছে? ইউ স্কোয়ার কেটে যায়, তার মানে পড়ে থাকছে 2 ইন্টু সাইন 2 থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাই না? ইকুয়াল টু কি লিখতে পারি? 4 সাইন থিটা কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। কেন 4 হলো? কারণ সাইন 2 থিটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিলাম, 2 সাইন থিটা, আর 2 গুণ করলে 4 হয়ে যায়, তো একটা সাইন থিটা কেটে যায়,
তার মানে হয়ে যাচ্ছে কত 4 cot থিটা। সো আমরা যদি থিটা জানতে পারি, সো উই ক্যান রাইট দ্যাট 4 cot থিটা। সো একটা কোরোলারির মতো এখানে লিখতে পারি আমরা যে 4 cot থিটা সমান r/h। শর্টকাটের নিয়ম আমরা একটা পেতে পারি এখান থেকে। সো উই ক্যান সে দ্যাট 4 cot থিটা উইল বি ইকুয়ালস টু r/h। ঠিক আছে, তাই না? cot থিটা ইকুয়াল টু r/h। এবার দেখো আমরা যদি এখানে দেখি tan থিটা, ঠিক আছে, তাহলে 4 cot থিটা ইকুয়াল টু r/h। তাহলে যদি আমরা এখানে cot থিটাটাকে tan থিটা দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি, ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি, পেজ কি যে cot থিটা, সরি নিচে লিখি একটু, হ্যাঁ, যে cot থিটা ইকুয়াল টু কত হবে তাহলে, cot theta equal to r/4h। r/4h implies that tan theta means 4h/r, sorry 4h/r। এবার রেঞ্জ যদি তোমার ম্যাক্সিমাম হতে চাই, ম্যাক্সিমাম যদি রেঞ্জ হতে চাই, তাহলে থিটার মান কত হতে হবে স্যার, 45 ডিগ্রি। তাহলে কি ফর ম্যাক্সিমাম রেঞ্জ, ফর ম্যাক্সিমাম রেঞ্জ, আর এটা তো ম্যাক্সিমাম হাইট আমার অলরেডি আছে নাকি, এটা তো ম্যাক্সিমাম হাইট, কেন আমরা এটাকে ম্যাক্সিমাম হাইটই বলেছি, আমরা এগুলো তো ইউজ করছি না, এটা কিন্তু এইচ ম্যাক্স, সব জায়গায় এইচ ম্যাক্স, এটাও এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট কিন্তু, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, লিখ নাও এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ফর ম্যাক্সিমাম রেঞ্জ থিটা কত হয় বাবা, 45 ডিগ্রি, তাই না, এক্ষুনি দেখলাম। তার মানে তুমি লিখতে পারো tan 45 ডিগ্রি মানে কত, 4h max বাই r max। tan 45 এর ভ্যালু কত স্যার, না তো 1, তাই না, তার মানে তুমি লিখতে পারো এখান থেকে r max ইকুয়াল টু 4 ইন্টু h max। তার মানে কি, তোমার যদি রেঞ্জ ম্যাক্সিমাম হয় তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম কত হবে, না তো যতটা তোমার ম্যাক্সিমাম হাইট আছে তার 4 গুণ হবে, তাই না, 4 গুণ হবে। ঠিক আছে, লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইট যা হবে তার 4 গুণ আমরা কি পাবো, রেঞ্জ পাবো। ঠিক আছে, এই গল্পটা যেন আমরা একদমই না ভুলি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, সবাই বলবে এই জায়গাটায় যে কোনো গল্প আছে কি না। ঠিক আছে, এবার যদি কোনো একটা নততল বরাবর কোনো একটা প্লাসকে আমি ছুড়ি, এতক্ষণ তো সব বলছিলাম আমরা হরাইজন্টাল ছুড়ছি, তাই না, হরাইজন্টাল। এবার প্রজেক্টাইল যদি করি আমি, বা নততল বরাবর উইথ ইনক্লাইন্ড প্লেন, উইথ ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেন মিন্স যখন কোনো একটা নততলে আছে সেই নততল বরাবর যখন কোনো একটা পার্টিকেলকে আমি ছুড়বো, তাই না, এই রকম কনসেপ্ট আছে। ক্লিয়ার হয়েছে? তো নততলটা কি, তো ধরো যে কোনো একটা জায়গায় নততল তুমি একটা চুজ করে নাও, তো আমি আঁকি একটা নততল, তো ধরো এ হচ্ছে সে ইনক্লিনেশন, এ হচ্ছে সেই ইনক্লিনেশনটা, এরকম ইনক্লিনেশন, এবং এই ইনক্লিনেশনটাই হচ্ছে আমার আলফা, এই ইনক্লিনেশনটা আমি লিখবো কত, আলফা। ওহো সরি, ঠিক আছে, এই ইনক্লিনেশনটা হচ্ছে আমার আলফা। ঠিক আছে, এবার তুমি কি করলে, এটা তো হরাইজন্টাল, এই পার্টটা হচ্ছে হরাইজন্টাল, আর এখান পর্যন্ত একটা পার্টিকেল ধরো এরকমভাবে আছে হরাইজন্টাল। এবার তুমি কি করেছো, এইখানে দাঁড়িয়ে আছো, তুমি স্ট্যান্ডিং হিয়ার, তুমি এখানে দাঁড়িয়ে আছো স্ট্যান্ডিং হিয়ার। এবার এখান থেকে তুমি কি করছো, ওপরের দিকে ছুটছো, এরকম অনেক সময় কনসেপ্ট থাকতেই পারে আমাদের। ঠিক আছে, জয়েন্টের দিকে বা এরকম বিভিন্ন জায়গায় নিচে প্রবলেম থাকতেই পারে আমাদের, বা এইচএসে থাকবে না। ঠিক আছে, তো এরকম প্রবলেম না থাকা বলা মুশকিল, থাকতেও পারে। ঠিক আছে, তো এরকম যদি নততল বরাবর ইনক্লিনেশন না হয়, ঠিক আছে, তাহলে আলফা নতিকোণ বিশিষ্ট, তাহলে এটাকে কি বলবো আমরা, যে এর ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা কত স্যার, না তো আলফা। এরকম জায়গায় যদি একটা পার্টিকেলকে আমি ও পয়েন্ট থেকে ছুড়ি, তাহলে ও পয়েন্ট থেকে একটা পার্টিকেলকে ছুড়লে ঠিক এইরকম পজিশন আসবে। তাহলে ধরো তার ইনিশিয়াল যে ভেলোসিটি থাকার কথা, সেই ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল স্যার, না তো এইরকম ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এবং এটাকে আমরা লিখলাম ইউ। ঠিক আছে, এবার তুমি এটাকে এইরকমভাবে ভাবো, জাস্ট এইরকম, যে এই দিক বরাবর আমার কাজ করছে এক্স, আর এটারই একটা পারপেন্ডিকুলার ডিরেকশন তুমি চুজ করে নাও, যেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে তোমার ওয়াই। তাহলে দেখো এটা যদি ওয়াই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, বারবার বলছি শুনে নেবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই না, আর এটা হচ্ছে তোমার ওয়াই। তার মানে এইটা তোমার পোষাবে বা এটা তোমার দেখাবে ভার্টিক্যাল মোশনকে, আর এই মোশনটা এখন তোমার দেখাবে হরাইজন্টালকে। তাহলেই দেখো তোমার এই ইনক্লিনেশনের গল্পটা এখন কমে গেল। কিন্তু পুরোপুরি কি কমে গেল না, কারণ অ্যাকচুয়াল হরাইজন্টাল তো আমার এটা,
তাহলে এই হরাইজন্টালের রেসপেক্টে আমাকে কি করতে হবে, আমি একটু এটা মুছে নিই, ঠিক আছে। এই হরাইজন্টালের রেসপেক্টে আমাকে কি করতে হবে, এখানে পার্টিকেলটাকে ছুঁড়তে হবে, তাই না। আমি এটা একটু মুছিয়ে নিই। তাহলে যদি এরকমভাবে ছুটতে হয় আমার, ঠিক আছে, তাহলে এই হরাইজন্টালের রেসপেক্টে পার্টিকেলটার ভেলোসিটি এইটা অ্যাঙ্গেলটা নাকি, এইটাকে ধরলাম আমি থিটা অ্যাঙ্গেল। তাহলে হরাইজন্টালের রেসপেক্টে অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, যেটা আমরা বরাবরই ধরি, তাই না। তুমি কি সেখানে মাপবে যে এখানে এক্স অ্যাক্সিস আছে, এখানে ওয়াই অ্যাক্সিস, সেরকম তো পারবে না। সো তুমি কি করলে ওখানটাতে, তুমি ওই জায়গাটাতে একটা এরকমভাবে কনসেপ্ট চুজ করলে, ঠিক আছে, এইরকমভাবে, ঠিক আছে। এবার দেখো এই যে থিটা, ঠিক আছে, তাহলে এখানে যে জি কাজ করছিল এই যে কোনো মুহূর্তে, যখন আমি নিউটন পড়াবো বা গ্র্যাভিটি এই পড়াবো, মানে তোমার নিউটনের মোশন পড়াবো, তখন দেখাবো, দেখো জি সবসময় লম্বভাবে নিচের দিকে কাজ করে, জি এই দিকে কাজ করবে, তাই না। তাহলে এখন এই জি এর দুটো পার্ট পাবে, একটা তুমি এদিক বরাবর পাবে, আর একটা তুমি কোন দিক বরাবর পাবে, একটা এই দিক বরাবর পাবে। দেখো এটাকে যদি দুটো লম্ব উপাংশে ভাঙি তাহলে এরকমই হয়। তাহলে এটা আলফা হলে দেখানো যায় এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তার মানে এই দিকটা হবে জি কস আলফা, এই দিকটা হবে জি সাইন আলফা, ঠিক আছে। তার মানে এই জিটাকে আমি এখন দুটো উপাংশে ভাঙলাম আলফা অ্যাঙ্গেলের, একটা হচ্ছে জি সাইন আলফা আর একটা হচ্ছে জি কস আলফা, ঠিক আছে। তার মানে এখন যদি আমার, বারবার বলছি শুনে নাও, ইউ এক্স বরাবর কম্পোনেন্ট চাই, ইউ এক্স কম্পোনেন্ট কার না, তো ইউ এর ইউ এক্স কম্পোনেন্ট, দ্য কম্পোনেন্ট অফ ইউ অ্যালং দ্য ডিরেকশন অফ এক্স। তাহলে দেখো যদি এক্স বরাবর অ্যাঙ্গেলটা চাই তাহলে এই অ্যাঙ্গেলটা হতে বাধ্য আমার, এই অ্যাঙ্গেলটা, এই আনমিউট আছে, মিউট কর যার বাকি আছে, ভুল করে হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা, এবার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা আর এইটুকু হচ্ছে আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটা নো ডাউট থিটা মাইনাস আলফা, সো দিস উইল বি ইয়োর থিটা মাইনাস আলফা অ্যাঙ্গেল। তার মানে ইউএক্স কম্পোনেন্ট বা এক্স বরাবর যে কম্পোনেন্টটা হবে আমার, সেটা আমি কত নেবো, এক্স কোন দিকটা পাবা, এটা এক্স কিন্তু গোলাবে না, এটা এক্স, এখন তোমার এটার গল্প নেই। তার মানে এখন ইউএক্স কম্পোনেন্ট হয়ে গেল তোমার কত, ইউ কস থিটা মাইনাস আলফা, দেখো গল্পটা ইজি হয়ে গেল। এবং তুমি কি লিখতে পারো, ইউ ওয়াই, তাই না, এখান থেকে তুমি ইউ ওয়াইটা লিখতে পারবে কত না, তো ইউ সাইন থিটা মাইনাস আলফা। তাহলে যদি আমাকে আলফা ইনক্লিনেশনের যে কোনো একটা, যদি আমাকে কোনো নততল দেয়, সেই নততল বরাবর কোনো একটা পার্টিকেলকে ছুড়লে আমরা এরকম গল্প পাবো, তাই না। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার জি এক্স আর জি ওয়াই, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে জি এক্স কোন দিকে, দেখো এই দিকটা, তাই না, এই দিকটা, তাহলে এই দিকটা কত কাজ করবে, এই দিকটা হচ্ছে জি সাইন আলফা, এটা হচ্ছে কোন দিক বরাবর কাজ করছে, এটা হরাইজন্টাল এক্স বরাবর কাজ করছে, তাই না। তার মানে আমি জি এক্স সমান কি লিখবো না, তো জি সাইন আলফা, কিন্তু মাইনাস লিখবো। কেন মাইনাস লিখবো, বিকজ এটা দেখো এক্স এই দিকে কাজ করছে আর তোমার সাইন আলফা উল্টো দিকে কাজ করছে। সিমিলারলি ওয়াই ওপরের দিকে কাজ করছিল আর জি কস আলফা নিচের দিকে কাজ করছে, তার মানে জি ওয়াইটাকেও আমরা কি লিখবো, জি ওয়াইটাকেও লিখবো আমরা মাইনাস জি কস আলফা। তাহলে দেখো ইকুয়েশনগুলো অনেকগুলো ইজি হয়ে গেল, তাই না। তার মানে এখন যে সমস্ত জায়গায় আমার শুধুমাত্র সাইন থিটা ইউজ করছিলাম আমি, এখন আর সাইন থিটা ইউজ করতে পারবো না, তাই না, সাইন থিটা মাইনাস আলফা। তাহলে যদি আমাকে ম্যাক্সিমাম হাইটটা বের করতে বলে, আমি জাস্ট একটা দুটো দেখাচ্ছি, হ্যাঁ, বেশি লাগবে না আমার। তাহলে যদি আমাকে এখানে ম্যাক্সিমাম হাইট বার করতে বলে, ম্যাক্সিমাম হাইট, সো ম্যাক্সিমাম হাইট, তো দেখো ম্যাক্সিমাম হাইটে যখন যাবে পার্টিকুলার ভেলোসিটি তো জিরো হয়ে যাবে, তাই না। তার মানে আমি এখানে ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারি, জিরো স্কোয়ার ইকুয়াল টু কত না, তো ইউ ওয়াই স্কোয়ার মাইনাস কত লিখবো, টু জি ওয়াই, দেখো অলরেডি প্লাস লিখলাম, মাইনাস তো পরে বসবেই এমনিতে, ঠিক আছে, আর দরকার নেই আমার। আর তার সঙ্গে একটা এইচ, টু জি ওয়াই মানে জি এর ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে, জি এর ওয়াই কম্পোনেন্ট আমি নিচে লিখি এই। তার মানে ইউ ওয়াই ভ্যালু কত, দেখো ইউ ওয়াই এর ভ্যালুটা আমি বলে দিয়েছি এটা। তার মানে তুমি লিখতে পারো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস টু জি ওয়াই এর মান কত, মাইনাস আছে নাকি স্যার, মনে হচ্ছিল বাবা, মাইনাস, তার মানে মাইনাস ওয়াই বরাবর কি কাজ করছিল, একটু মনে করে দেখো, ওয়াই বরাবর কাজ করছিল কস আলফা, তাই না, তার মানে মাইনাস জি কস আলফা, লজিকটা বোঝাতে পেরেছি আশা করি। তার মানে মাইনাস টু জি কস আলফা তার সঙ্গে এইচ ইকুয়াল টু জিরো স্কোয়ার। সো ফাইনালি ইউর এইচ ক্যান বিকাম, এইচ এবং ম্যাক্সিমাম, তাই না, ম্যাক্সিমাম হাইট, এটা কত হবে স্যার না, তো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার ব্র্যাকেটে থিটা মাইনাস আলফা বাই কত লিখবো, টু জি কস আলফা। সো দিস ইজ ইয়োর, এবং আলফাটা কি বাবা, বারবার বলছি শুনে নেবে, আলফাটা কি না, তো আলফা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, আলফাটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, মানে নতি কোণ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, নতি কোণ বলবো এটাকে আমরা, ঠিক আছে,
অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা নতিকোণ। লজিকটা আশা করি সকলকে ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, যদি উড্ডয়নকাল বার করতে হয়, উড্ডয়নকালটা আমরা বের করে নিতে পারবো, আর করবো না, ঠিক আছে, বড় ক্যালকুলেশন আর যাবো না আমরা দিকে, ঠিক আছে। তো টাইম অফ ফ্লাইট নাকি উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটটা কি তাহলে, তাহলে যতটা টাইম লেগেছে নাকি টিএফ আমরা বের করছিলাম, তাই না। তাহলে সেম ফর্মুলা না, তো জিরো ইকুয়াল টু কত, ইউ ওয়াই, টাইম অফ ফ্লাইটটাকে আমরা কি লিখি, টিএফ নাকি, টিএফ প্লাস কত লিখবো, জি ওয়াই টিএফ। তার মানে টিএফ সমান কত হবে, টিএফ সমান হবে ইউ বাই জি, এ তো গল্প আমার, সরি জি ওয়াই আর ইউ ওয়াই। তো ইউ ওয়াই মানে কত না, তো ইউ সাইন থিটা মাইনাস আলফা, তাই না, ইউ সাইন থিটা মাইনাস আলফা বাই কত, আচ্ছা এ হো এটা ম্যাক্সিমাম হাইট বার করছি না, আচ্ছা ম্যাক্সিমাম হাইট বার করলেই তো হয়ে যাবে, তাই না। আর জি ওয়াইটা কত হবে, জি ওয়াইটা হচ্ছে তোমার জি কস আলফা, তাই না, জি কস আলফা। এবার দেখো টাইম অফ ফ্লাইট না, এটা ম্যাক্সিমাম টাইম লাগবে, তাহলে বেটার হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম, তাই না, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যত টাইম লাগলো, আমরা এক্ষুনি দেখলাম ম্যাক্সিমাম হাইটে যতটা টাইম লাগবে টাইম অফ ফ্লাইট তার 2 গুণ নাকি, একটু আগে দেখলাম। তো ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে আমার টাইম লাগলো টি, তাহলে 2t হয়ে যাবে, তার মানে সিম্পল 2u সাইন অফ থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। সো দিস ইজ ইয়োর টোটাল টাইম অফ ফ্লাইট, ঠিক আছে। এভাবে আমরা ইজিলি এখানে দেখতে পারি, ঠিক আছে। তাহলে এটা দুগুণ হয়, তাহলে এটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মোশন অফ প্রজেক্টাইলটিকে মোটামুটি ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকেলকে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছোড়া হয়, বা এক জায়গা থেকে অন্য জায়গায় ছোড়া হলে পরে সেখানে কতটা অ্যাঙ্গেল নিয়ে ছুটতে হবে, কতটা ভেলোসিটি প্রয়োজন, এটসেট্রা এটসেট্রা, এগুলো নিয়ে কাজ করতে হয়। তো তোমাদের নেক্সট দিন যে কাজটা থাকবে সেটা হচ্ছে কি, মোশন অফ প্রজেক্টাইলসের যে সমস্ত এক্সাম্পলস আছে সেই এক্সাম্পলগুলো পুরোপুরি সবগুলো করে নেবে, এক্সাম্পল একটাও বাদ দেবে না, সব যা এক্সাম্পল আছে মোশন অফ প্রজেক্টাইলে করাবে। এবং মোশন অফ প্রজেক্টাইল থেকে আমার কিছু প্রিয় কয়েকটা অঙ্ক আছে, 5-6টা, বেশি নেই, এবং খুব বড় বড় অঙ্ক অবশ্যই, ঠিক আছে। সো নেক্সট দিন সেই 5-6টা অঙ্ক করব এবং আমরা মোশন অফ প্রজেক্টাইলটাকে মোটামুটি এখানে ইতি দেবো, তারপর আমরা ধরবো নিউটনস লজ অফ মোশন, ঠিক আছে। তো যদি করার আজকে কোনো ক্লাসে ডাউট থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, চটপট শুনে নেবো, ঠিক আছে। তাহলে আমরা আবার সামনের বুধবার দিন, আচ্ছা সামনের বুধবার দিন ভেক্টরের উপর একটা এক্সাম হবে তোমাদের, ঠিক আছে। আমাকে একটু সকালবেলায় মনে করে দিবি, তোদের কেউ মনে করছিস না। সামনের ওয়েডনেসডে টেলিগ্রামে, হ্যাঁ টেলিগ্রামে, সামনের ওয়েডনেসডে টেলিগ্রামে। আমরা যখন অফলাইন শুরু করবো তখন সব বড় পরীক্ষাগুলো নেবো, হ্যাঁ এখন বড় পরীক্ষাগুলো নিচ্ছে না, কারণ কিছুদিন পর তো আমরা অফলাইন শুরু করবো। তো এখন টেলিগ্রামে এক্সামগুলো নিয়ে, তো ভেক্টরে টেলিগ্রামে এক্সাম হবে সামনের সপ্তাহে, সকালে একটু প্রিপারেশন থাকবে, বুধবার দিন এক্সামটা নেব। আর প্রজেক্টাইল মোশনটা তোমরা একটু কমপ্লিট করে নাও, বইয়ে দেখবে খুব অল্প দেওয়া আছে, আমি যা করালাম সেটা কিন্তু যদি করতে পারো তোমরা তাহলে তো ভাই জিঙ্গালালা, না হলে আর কি বলবো, দ্যাটস যতটা পারবে করবে, ঠিক আছে। আমি তো এখান থেকে অনেক কোয়েশ্চেন দিই মোশন অফ প্রজেক্টাইল থেকে, এবং যখন জয়েন্ট করাবো তখন দেখবে এগুলো আর তখন করতে হচ্ছে না, কারণ এগুলো সব মোটামুটি অনেকগুলো করাবে, এবং সেখানে আরও 2-1টা কাজ থাকে আমাদের করতে হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এখানেই অফ রাখছি, আবার সামনের বুধবার দেখা হবে সকালে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, লিভ করো।